কি উত্তর দিব না? উত্তর না দিলে তো সময় চলে যাবে। ক্রোমোজোমে জিনগুলো হচ্ছে মানে কাছাকাছি থাকার একটা টেন্ডেন্সি এবং এরা যখন ইনহেরিট করবে তখন হচ্ছে একই সাথে ইনহেরিট করবে, এই জিনগুলোকে লিংকেজ জিন বলা হয়। আচ্ছা গুড। এটা হইছে আমরা জানি জিন সিচুয়েটেড অন ক্রোমোজোম নাকি? জিন সাধারণত ক্রোমোজোমের উপরে থাকে। তাহলে এই যে ক্রোমোজোমের উপরে থাকলে পরে একটা জিন থেকে তো আরেকটা জিনের দূরত্ব আছে এবং এই দূরত্বটা মাপা হয় সাধারণত ম্যাপ ইউনিট অথবা ক্রস ওভার ইউনিট অথবা সেন্টিমর্গান। এই যে ক্রোমোজোমাল ম্যাপ সেটা প্রথম আবিষ্কার করছে মর্গান, এই জন্য এটাকে যেমন সেন্টিমিটারের সেন্টি লিখি আমরা, এইখানেও সেন্টি সি ছোট আর এরপরে এন টি আই এরপরে মর্গান, মর্গানের এম বড় হাত, মর্গান যেহেতু নাম একজন আর। তাহলে এই জিনগুলা যে ক্রোমোজোমের উপরে থাকে, এই থাকার যে টেন্ডেন্সি একসাথে থাকার, একই বেঞ্চে বসার মানে একই ক্রোমোজোমের থাকার যে টেন্ডেন্সি সেটাকে বলা হয় লিঙ্কেজ। লিঙ্কেজ। তাহলে এই যে জিনগুলো একত্রে থাকতে চায় তাদেরকে বলা হয় লিঙ্কড জিন, ঠিক আছে? এবং এদের যখন ইনহেরিটেন্স হয়, ইনহেরিটেন্স মানে কি, তার মানে নেক্সট জেনারেশনে যে যায় সাধারণত লিঙ্ক জিনগুলো একত্রেই যায়। লিঙ্কেজ অনেক সময় ভালো, লিঙ্কেজ অনেক সময় খুবই খারাপ। আমি তোমাদেরকে বলি লিঙ্কেজ ভালো। লিঙ্কেজ মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের যোগাযোগ খুব স্ট্রং, এবং এই স্ট্রং যোগাযোগে যদি খুব বেশি স্ট্রং হয়ে যায়, আমাদের বাস্তবতায়ও দেখি তখন যেমন কোটারি হয়ে যায়। কোটারি একটা নির্দিষ্ট গ্রুপ নির্দিষ্ট কোটারি করে, প্লান্টের ক্ষেত্রে বা হিউম্যানের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে, এভরিওয়্যার। যদি ডিলেটোরিয়াস জিন, সব জিনই কিন্তু উপকারী না, কিছু জিন আছে ক্ষতিকর। এই জিনগুলোকে আমরা যদি ব্রিডিং করে বাদ দিতে চাই, তখন দেখা যাচ্ছে যদি ক্রসিং করি, একটা প্যারেন্টের সাথে আরেকটা প্যারেন্ট ক্রসিং করে, তাহলে নেক্সট জেনারেশনে যে যাবে, তাহলে লিঙ্ক জিনগুলো যদি সেপারেট না হয়, ওই লিঙ্ক জিনের সাথে ভালো একটা জিনের সাথে একটা খারাপ জিন যদি লিঙ্ক থাকে, তাহলে ওই ভালো জিনের সাথে খারাপটাও চলে আসবে। এগুলো বলা হয় লিঙ্কেজ ড্রাগ। ড্রাগ DRAG ড্রাগ মানে লিঙ্ক জিনগুলো টেনে নিয়ে আসা নেক্সট জেনারেশন। যেহেতু লিঙ্ক জিনগুলো নেক্সট জেনারেশনে একত্রে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সো এই লিঙ্ক জিনগুলো সাধারণত দেখা যাচ্ছে যে লিঙ্কেজ ড্রাগ যত বেশি হয় আমাদের ক্রপ ইমপ্রুভমেন্টে তত বাধা হয়, হিন্ডার্ড হয়ে যায়। আবার যদি ভালো জিনগুলো একত্রে থাকে, তার মধ্যে যদি দূরত্ব কম হয়, তাহলে ইজিলি ব্রিড করে নিয়ে যায়, তার মানে লিঙ্কেজ এই ক্ষেত্রে আবার ভালো হয়। এটা হলো লিঙ্কেজ। আর ক্রসিং ওভার কি? তাইলে ক্রসিং ওভার, ক্রসিং ওভার কি? exchange of chromosomal segment between two non-sister chromatids or homologous chromosomes. এটা কি মুখস্থ করে বলো না, বুঝতে বলছো? বলবেন না স্যার বুঝেই বলছি। বুঝতে হয়েছে? আমরা জানি ক্রোমোজোম সাধারণত হোমোলোগাস, মানে আমাদের হলো যে ক্রোমোজোম গুলো, আমাদের প্রত্যেকের ভিতরে দুই সেট ক্রোমোজোম আছে আমরা জানি, ম্যাটারনাল এবং প্যাটারনাল। এই যে সেটের যার সাথে যার মিল আছে এটা পেয়ার করে থাকে, ঠিক আছে? একটা পেয়ারের সাথে আরেকটা পেয়ার, এই যে পেয়ারটা থাকে এটাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের ভিতরে যদি একটার সাথে আরেকটার সেগমেন্টের এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, এক্সচেঞ্জ হওয়াটাকে বলা হয় আমরা ক্রসিং ওভার। এবং যে পয়েন্ট দিয়া, যে পয়েন্টে এই এক্সচেঞ্জটা ঘটে সেই পয়েন্টটাকে বলা হয় ক্রসিং ওভার পয়েন্ট। এবং যে যে প্রক্রিয়ায় যা কিছু ফরমেশন হইয়া ঘটে, মানে একটা ক্রস চিহ্নের মতো, সেটাকে বলি আমরা কায়াজমা। কায়াজমাটা বা কায়াজমা, তাহলে থ্রু ফরমেশন অফ কায়াজমা আর কায়াজমাটা তোমার হোমোলোগাস ক্রোমোজোমের যে নন সিস্টার, কেন আমি সিস্টার আর নন সিস্টার বলতে কি বুঝো তোমরা? এখানে আমি আনি নাই, দাঁড়াও একটা জিনিস নিয়ে আসি। আচ্ছা, লিঙ্ক জিনের একটা জিনিস বলি নাই আমি, সেটা হচ্ছে লিঙ্কেজ কিন্তু দুই ধরনের হইতে পারে। লিঙ্ক জিন দুই ভাবে থাকতে পারে। হ্যাঁ বলো স্যার। ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো স্যার। হ্যাঁ, রেকর্ড করলে কি হবে স্যার? পরবর্তীতে আমাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। কি সুবিধা হবে আমাকে বলো শুনি। স্যার মানে অনেকে কি তুমি খালি অ্যাটেন্ড করিয়া থাকো নাকি ক্লাস শোনো না, কোনটা? স্যার অনেকের নেট সমস্যা। স্যার আমাদের অনেকের নেট প্রসেস স্টেবল না স্যার, অনেক সময় সমস্যা হয়। কিন্তু স্যার জেনেটিক্স এর ম্যাপের অংশ স্যার, পরবর্তীতে তো স্যার বুঝতে সমস্যা হবে, কারণ স্যার সবাই তো কাছাকাছিও নেই, সবাই পাশে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে আমি বলছি যে লিঙ্কেজ দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের লিঙ্কেজ হইতে পারে, মানে ক্রোমোজোমের উপরে একই ক্রোমোজোমের সব ডমিনেন্ট জিনও থাকতে পারে, একই ক্রোমোজোমের উপরে সব রিসেসিভ জিনও থাকতে পারে। যদি
এই যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, এই হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের একটা ক্রোমোজোমে সব ডমিনেন্ট জিন আর একটা পেয়ারে সব রিসেসিভ জিন থাকে, তখন যে লিঙ্কেজ কন্ডিশন হয় সেটাকে আমরা বলি কাপলিং ফেজ। কাপলিং, ঠিক আছে, কাপলিং ফেজ অথবা সিস পজিশনও বলি, কাপলিং ফেজ অথবা সিস পজিশন বা সিস অ্যারেঞ্জমেন্ট বলি। আর যদি হোমোলোগাস ক্রোমোজোমের যে পেয়ার আছে একই ক্রোমোজোমের উপরে ডমিনেন্ট এবং রিসিভ মিক্স আপ থাকে, তখন তাকে বলা হয় রিপালশন ফেজ অথবা ট্রান্সপোজিশন। রিপালশন ফেজ অর ট্রান্সপোজিশন। তাহলে এই দুই ভাবেই তোমার জিনের এই যে অ্যারেঞ্জমেন্টটা হতে পারে। আচ্ছা, এখন আমি যে কথাটায় আসছি সেটা হচ্ছে তোমরা বলছো যে ক্রসিং ওভার। ক্রসিং ওভারে আমি বলছি যে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড কি? নন সিস্টার ক্রোমাটিড ধরো এইখানে সাধারণত ক্রসিং ওভার হয় কোথায়? ক্রসিং ওভার কিন্তু হয়েছে তোমার মেটাফেজ 1, ঠিক আছে, মেটাফেজ 1। তাহলে মেটাফেজ 1 সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম, তার মানে প্রত্যেকটা ক্রোমোজোমের দুইটা স্ট্যান্ড থাকে। এখানে দেখো এই যে সাদা দিয়ে একটা ক্রোমোজোম আঁকানো হয়েছে, কালো দিয়ে একটা ক্রোমোজোম আঁকানো হয়েছে। তাহলে এই যে সাদা একটা ধরো মায়ের কাছ থেকে আসছে সাদা ক্রোমোজোমটা, কালো ক্রোমোজোমটা বাবার কাছ থেকে আসছে। এখন যে এই যে দুইটা স্ট্যান্ড দেখো 1 সেন্টিমিটার থেকে এই একটা স্ট্যান্ড গেছে, একটা স্ট্যান্ড গেছে, এই দুইটা স্ট্যান্ড, এটা কিন্তু একটা ক্রোমোজোম। তার মানে এই যে দুইটা স্ট্যান্ড ধরো কালোর স্ট্যান্ড, এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মানে একটা স্ট্যান্ডকে বলে ক্রোমাটিড, যেহেতু একই সেন্ট্রোমিয়ারের অধীনে দুইটা স্ট্যান্ড, এটাকে বলে সিস্টার ক্রোমাটিড। আর এই সাদাটারও তাই, তাহলে সিস্টার ক্রোমাটিড, এই সাদা দুইটা যে আর্ম সেই দুইটা হলো তোমার সিস্টার ক্রোমাটিড। বাট এই সাদার সাথে কালোর যে কোনো আর্ম অথবা কালোর যে কোনো একটা আর্মের সাথে সাদার যে কোনো একটা আর্ম কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। তাহলে যদি ক্রসিং ওভার হইয়া ভেরিয়েশন হইতে হয়, সিস্টার ক্রোমাটিডেও ক্রসিং ওভার হইতে পারে। সিস্টার ক্রোমাটিডে ধরো এখানে যে জিন কন্টেন্ট আর এখানে জিন কন্টেন্ট সমান, এখানে যদি ক্রসিং ওভার হয় তাহলে এখান থেকে সেগমেন্ট এখানে আসে, এখান থেকে সেগমেন্ট এখানে আসে, সেখানে কোনো ধরনের জেনেটিক মেকআপের পরবর্তী জেনারেশনে চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না মানে হচ্ছে কোনো রিকম্বিনেশন হয় না। তার মানে এখানে যদি ডমিনেন্ট রিসিভ জিন যে অ্যারেঞ্জমেন্টে আছে এখানেও ডমিনেন্ট রিসিভ, তার ভিতরে যদি এক্সচেঞ্জ হয় কোনো কিন্তু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে না। হোয়ারাস নন সিস্টার ক্রোমাটিডে দেখো তুমি যদি এই সেগমেন্টের ভিতরে এইখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে আর এইখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা যদি এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে পরবর্তী যে জেনারেশন হবে, জেনারেশন মানে ধরো নেক্সট জেনারেশন, তাহলে এখান থেকে যদি শুরু করি দেখো ক্রসিং ওভার আমি বলছি থ্রু কায়াজমা ফরমেশন। এই যে ক্রসিং ওভার যে রিজিয়নটা যেটা পূরণ চিহ্নের মতো বলছি সেটা দেখো আমি বলছি কায়াজমা ফরমেশনের মাধ্যমে ক্রসিং ওভার হয়। তাহলে এই জায়গাটা হলো ক্রসিং ওভার পয়েন্ট, যে জায়গাটায় কায়াজমা ফরমেশন হয়েছে। তাহলে ক্রসিং ওভার পয়েন্টে আমরা যদি এই কালো ক্রোমোজোমটার দিকে তাকাই, তাহলে 1 নাম্বার বাহু 2 নাম্বার বাহু আমি ধরি, তাহলে 1 নাম্বার বাহু দেখো এইখানে তোমার পেয়ার করিয়ে দেয়া এই ক্রোমোজোমের 4 নাম্বার বাহুর সাথে তোমার ক্রসিং ওভার হয়েছে। আবার এখানে 2 নাম্বার বাহুতে কোনো ক্রসিং ওভার নাই, চলে গেছে। আর এখানে 3 নাম্বার বাহু, যদি এটা এইভাবে লিখি আমি 1 2 3 4, তাহলে 1 নাম্বার বাহুর সাথে এখানে ক্রসিং ওভার কার সাথে দেখা যায় 4 নাম্বার বাহুর ওই তার হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের। 2 নাম্বার বাহুর সাথে কোনো ক্রসিং ওভার নাই, 3 নাম্বার বাহুর সাথে নাই। তাহলে এখন যখন অ্যানাফেজ 1 সম্পন্ন হবে, অ্যানাফেজ 1, তার মানে এই রিপালশন ফোর্স গ্রো করবে। রিপালশন ফোর্স গ্রো করলে এই ক্রোমোজোমটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এই ক্রোমোজোমটা এইদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই জায়গা তার কায়াজমা ফরমেশন। তখন হবে কি এখান থেকে তোমার সেগমেন্টটা তোমার ছিঁড়ে যাবে, ছিঁড়ে যেয়ে দেখা যাবে যে কালোর সাথে এই সাদা অংশটুকু ছিঁড়ে চলে আসবে, আর এই যে সাদা বাহুর সাথে এইখান দিয়ে যায় কালো অংশটা নিয়ে যাবে, যে ঘটনাটা এইখানে ঘটছে। পরবর্তীতে যদি আমি রিকম্বিনেন্ট ক্রোমোজোম আঁকাই তাহলে দেখা যাচ্ছে যে আমার যে এখানে কি 1 নাম্বার ক্রোমোজোম, আমি বলছি 1 নাম্বার ক্রোমোজোম এখান দিয়ে দেখো এই পর্যন্ত গেছে, যাই এখানে 4 নাম্বার ক্রোমোজোম অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছে। তার মানে 1 নাম্বার ক্রোমোজোম এরকম যাইয়া এই 4 নাম্বার ক্রোমোজোম অংশ নিয়ে ছিঁড়ে চলে গেছে। আর 2 নাম্বার ক্রোমোজোম দেখো এইভাবে যাইয়া 2 নাম্বার যে ক্রোমাটিড, ক্রোমোজোম না ক্রোমাটিড, এই ক্রোমাটিডটা কোনো ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। সেম ভাবে যদি এইটা দেখি 3 নাম্বার ক্রোমাটিডটার কোনো ধরনের 2 নম্বর হোমোলোগাস ক্রোমোজোম অন্য পার্টনারের কোনো ধরনের কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, তার মানে কোনো ধরনের কোনো সেগমেন্ট সে পায় না। আর 4 নাম্বার এটা দেখো এখান থেকে যাইয়া এখানে সেগমেন্ট এক্সচেঞ্জ করে কালো অংশটা নিয়ে আসছে। তাহলে এখন যে এই যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার হইছে ক্রসিং ওভার হওয়ার ফলে, এই দুইটা ক্রোমোজোমই কিন্তু আছে, সেই দুইটা ক্রোমোজোম দেখো রিকম্বিনেন্ট ক্রোমোজোম হয়ে গেছে। আগে ছিল ওয়াইল্ড টাইপ ক্রোমোজোম মানে অ্যাজ ইউজুয়াল নরমাল, বাট যখন ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে তাহলে দেখা যাচ্ছে দুইটা ক্রোমোজোমই তার অ্যাটলিস্ট দুইটা আর্মের ভিতরে তোমার কি হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট বা রিকম্বিনেশন হয়ে গেছে। এই ধরনের রিকম্বিনেশন হওয়ার ফলে জেনেটিক ভেরিয়েশন হয়। তার মানে ক্রসিং ওভার যদি না থাকতো পৃথিবীতে তাহলে তো নেক্সট জেনারেশনে যে ভেরিয়েশন সেটা পাইতাম না। মানে ধরো বাবা এবং মায়ের জিন সন্তানের ভিতরে বাবা মা ট্রু টাইপ বলি না আমরা, ট্রু টাইপ, তার মানে হচ্ছে তোমার বাবা এবং মায়ের দুইজনের মিশ্রণ হয়। মিশ্রণ হয় কিভাবে? এইভাবে ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু আসে।
বাট এইটা যদি না থাকতো তাহলে কিন্তু যে কোনো একজনের মতো দেখতে হইতো, আইদার অফ দ্য প্যারেন্টস, যে কোনো একজনের মতো। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমেই কিন্তু এই ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশন আছে দেখেই আমরা কিন্তু ক্রপ ভ্যারাইটির ইমপ্রুভমেন্ট করতে পারি। আমরা দুইটা প্যারেন্টের ভিতরে ক্রসিং করাই আমার ডেজার্ট, এরপরে যেখানে সেগ্রিগেটিং জেনারেশন হয় F2, সেই F2 থেকে দেখা যাচ্ছে যে আমি আমার এই রিকম্বিনেন্ট, এই যে ক্রসিং ওভার র্যান্ডমলি হয় সেখান থেকে যেটা আমার ডেজার্ট সেটাকে বাইসে নিয়ে পরবর্তীতে ভ্যারাইটি রিলিজে চলে যায়। সো আমাদের কাছে ক্রসিং ওভার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার কি, আবার যদি স্টেবল ভ্যারাইটি হয়, স্টেবল ভ্যারাইটিতে যদি এরকম ক্রসিং ওভার শুরু হয় সেটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে, তাহলে ক্রসিং ওভার সেই ক্ষেত্রে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। তাহলে আমরা চাই ক্রসিং ওভারের মাধ্যমে রিকম্বিনেশন তৈরি করতে এবং রিকম্বিনেশনের মাধ্যমে ভেরিয়েশন রেখা, এই ভেরিয়েশন থেকে আমাদের ইমপ্রুভমেন্ট করার জন্য। সো আমাদের কাছে এটা ডেজায়ার্ড। আসলে আমার কাছে এটা থিওরিটিক্যাল, এগুলো আমি পড়াবো না, থিওরিটিক্যাল এগুলো তোমাদের পড়ানো হয়েছে, যে পড়াইছে সেই ক্ষেত্রে আমি এখানে ডাইরেক্ট অঙ্কটা চলে যাব, যেটা হলো ক্রসিং ওভারের অঙ্ক আছে। আসলে ক্রসিং ওভার কি করে? ক্রসিং ওভার, এই যে আমরা লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মাধ্যমে এই যে জিনগুলা ক্রোমোজোমের উপরে আছে সেটা কোন অ্যারেঞ্জমেন্টে আছে, মানে এই যে ডিরেকশনটা কি, অ্যারেঞ্জমেন্টটা কোন কোন জিনের পরে কোন জিন সাজানো আছে, এইটা আমরা কিন্তু এই ক্রসিং ওভার এবং লিঙ্কেজ থেকে জানতে পারি। এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভার থেকে এটা আমরা জানতে পারি। আবার এই একটা জিন থেকে আরেকটা জিনের মধ্যে দূরত্বটা কত, এই দূরত্বটা কত হবে সেইটাও আমরা জানতে পারি। আসলে আমাদের দূরত্বটা জানার দরকার কি? তোমরা কি জানো এই যে জিন টু জিনের দূরত্ব জানার দরকার কি? আমাদের কি দরকার আছে আমাদের জানার, বলো তো? কি স্যার, দূরত্ব যত বেশি হবে ক্রসিং ওভার তত বেশি হবে এবং রিকম্বিয়েন্ট টাইপটা হচ্ছে তত বেশি পরিমাণে পাওয়া যাবে। হ্যাঁ, এবং হচ্ছে এই দূরত্ব ঠিক আছে, কিন্তু আবার হলো অসীম দূরত্ব যেন না হয়ে যায়, মানে এটা হচ্ছে অপটিমাম একটা দূরত্ব, কার মধ্যে কত দূরত্ব বেশি আছে তার ভিতরেই আমরা জানতে পারবো তার ক্রসিং ওভারের সম্ভাবনা কত বেশি। তার মানে আমাদের এই জিনের অ্যারেঞ্জমেন্ট ও রিকম্বিনেশন কোন টাইপের হবে সেটা জানার জন্য দরকার, আবার এই দূরত্বটা জানা দরকার, এর ভিতরে ক্রসিং ওভার কিটা কত দূর সম্ভাবনা ক্রসিং ওভার হওয়ার সেটার একটা প্রেডিকশন নেওয়া, একটা প্রি এজিউম করা যে এখানে ক্রসিং ওভার হইতে পারে কিনা এইটা। এরপরে যে জিন ম্যাপ করা, জিন ম্যাপ মানে যে কোন জিনগুলা কোন জায়গায় আছে এটা দিয়ে আমরা জিন ম্যাপ করতে পারি। আর একটা করতে পারি কি, এই যে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার সিঙ্গেল ক্রসিং ওভার হইতে পারে, ডাবল ক্রসিং ওভার হইতে পারে, ট্রিপল ক্রসিং ওভার হইতে পারে। এই যে ডাবল ক্রস ওভার বা ট্রিপল ক্রস ওভার ঘটার যে সম্ভাবনা সেটাকে আমরা এই লিঙ্কেজ ক্রসিং ওভার অঙ্কের মাধ্যমে জানতে পারি। এবং এই যে ঘটতে বাধা দেওয়া ইন্টারফারেন্স, সেই ইন্টারফারেন্সটাও আমরা কিন্তু এর মাধ্যমে জানতে পারি। তার মানে আমরা এই লিঙ্কেজ ক্রসিং ওভার অঙ্ক যদি পড়ি, আমরা হলো জিনের অ্যারেঞ্জমেন্ট, মানে একটা ক্রোমোজোম কত লম্বায় কত ইয়া, সেই ক্রোমোজোমাল যে ম্যাপ সেটা তৈরি করতে পারবো এবং ক্রোমোজোমের উপরে জিনটা কোন অ্যারেঞ্জমেন্টে আছে সেটা আমরা জানতে পারবো। তার মানে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবো একটা ক্রোমোজোমের কত দূরত্ব, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোথায় আছে, প্লাস তার জিনের অ্যারেঞ্জমেন্টটা কি, এবং জিনগুলা ক্রোমোজোমের কোন পজিশনে আছে, তার মানে জেনেটিক ম্যাপ যেটা সেটাকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই জন্য এটা পড়া দরকার। এখন এখানে একটা 3 পয়েন্ট একটা অঙ্ক এখানে নিয়ে আসছি, একটা 3 পয়েন্ট লিঙ্কেজ টেস্ট দেয়া আছে। 3 পয়েন্ট মানে হয়েছে তিনটা জিনকে কনসিডার করা হয়েছে, জিনগুলোকে লেখা হয়েছে এ বি এবং সি দ্বারা। একটা ক্রোমোজোমের উপরে আছে, আর একটা ক্রোমোজোমের উপরে সব ওয়াইল্ড জিন আছে, ওয়াইল্ড জিন মানে প্লাস প্লাস প্লাস। তাহলে এই অবস্থায় একটা হেটারোজাইগাসের সাথে আমরা যদি তার রিসেসিভ প্যারেন্টকে ক্রস করি, এইখানে দেখো এটা প্লাস প্লাস প্লাস, এইখানে টান দিছি, এরপরে এবিসি, তার মানে এই প্যারেন্টের ভিতরে এই ক্রোমোজোমটার ভিতরে আছে সব তিনটাই প্লাস, আর নিচের ক্রোমোজোমটায় তার হোমোলোগাস ক্রোমোজোম আছে এ বি সি জিন। যদি থাকে এ বি সি, তার মানে এই হেটারোজাইগাস সিচুয়েশন, মানে একটা ক্রোমোজোমে আছে ওয়াইল্ড জিন প্লাস 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 আর নিচে আসে রিসেসিভ জিন, তার মানে এটা F1। তার সাথে হোমোজাইগাস, তার মানে একটা ক্রোমোজোম আছে এবিসি রিসেসিভ জিন, আর একটা ক্রোমোজোম আছে এবিসি, এর ভিতরে ক্রসিং করার ফলে আমরা যে টেস্ট ক্রসেনি, তার মানে আমরা জানি F1 এর সাথে রিসেসিভ প্যারেন্টের যদি ক্রসিং করানো হয় সেটা হলো টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস প্রোজেনিতে আমরা দেখা যাচ্ছে এই ধরনের অবজারভেশন পাইছি। কিভাবে দেখো, আমরা দেখলাম তার জিনোটাইপিক কম্বিনেশন একটার ভিতরে ছিল ওয়াইল্ড জিন প্লাস প্লাস প্লাস, সেটা পাইছি 310টা। এটা কিন্তু অঙ্ক শুরু হয়ে গেল আমি বলি। রিসেসিভ যেটা দেখো সেটা এ বি সি, সেটা ছিল 290টা। এরপরে এক পয়েন্টে ক্রসিং ওভার সেটা ছিল এ প্লাস প্লাস, সেটা পাইছি 84টা। আর একটা ছিল প্লাস বি সি, সেটা পাইছি 76টা। আর একটা পাইছি প্লাস প্লাস সি, এটা ছিল 108টা।
এ বি প্লাস এটা পাইছি 112টা, এ প্লাস সি এটা পাইছি 12টা, আর হচ্ছে প্লাস বি প্লাস এটা পাইছি 8টা। ঠিক আছে, এই অবস্থায় আমার একটা ডাটা দিল, ডাটা দিলে এখন এইটা দিয়ে আমাকে বলছে কনস্ট্রাক্ট এ লিঙ্কেজ ম্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট জিন অর্ডার। 2 নম্বরে বলছে এস্টিমেট কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স এন্ড ইন্টারফারেন্স। তাহলে এইটুকু অঙ্ক। তাহলে প্রথমেই যখন এইরকম আপনারা অঙ্ক পাবো, তাহলে প্রথমেই কাজ হবে এখানে টোটাল ফ্রিকোয়েন্সিটা আমার বের করে ফেলা। তার মানে আমি যদি এটা টোটাল করি, টোটাল করলে এই ফ্রিকোয়েন্সি যখন যোগ করছি দেখছি যে এখানে 1000 টোটাল অবজারভেশন হয়েছে আমার 1000 অবজারভেশনের মধ্যে ডিস্ট্রিবিউশন এরকম ছিল। তাহলে প্রথমে যদি আমাকে লিঙ্কেজ ম্যাপ করতে হয়, লিঙ্কেজ ম্যাপ করতে হলে আমাকে কি করতে হবে, মানে জিনের অর্ডারটা বের করতে হবে, জিনটা কোন অর্ডারে সাজানো ছিল। মানে এই যে এ বি সি দিছি, আগে এ মাঝখানে বি পরে সি, নাকি আগে বি মাঝখানে সি তারপরে এ, নাকি এর পরে সি তারপরে বি, এটা আমাকে বের করতে হবে। বের করতে হলে এই ডাটা দিয়ে আমাকে শুরু করতে হবে। শুরু করলে আমরা যদি এই ডাটার দিকে তাকাই, ডাটার দিকে তাকাইলে আমি ডিটেলস পরে আসি। তাহলে দেখো আমরা দুইটা অফস্প্রিং বেসিস, যেটা হলো ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপ দেখো প্রথমটা প্লাস প্লাস প্লাস, তার মানে এটা ওয়াইল্ড টাইপ, তিনটাই ওয়াইল্ড টাইপ। আর একটা হলো টোটাল রিসেসিভ। রিসেসিভ মানে প্যারেন্ট, যে রিসেসিভ প্যারেন্ট ছিল আমার, এই যে দেখো এখানে এ বি সি। তাহলে আরেকটা হইছে প্যারেন্টাল টাইপ, তার মানে একটা হলো ওয়াইল্ড প্যারেন্টের মতো আর একটা রিসেসিভ প্যারেন্টের মতো, তার মানে এই দুইটা হলো প্যারেন্টাল টাইপ। কিভাবে বুঝলাম? সাধারণত আমরা জানি যার ফ্রিকোয়েন্সি থাকে হাইয়েস্ট, টোটাল যে ডাটা দেওয়া থাকবে, ডাটার ভিতরে যাদের ফ্রিকোয়েন্সি থাকবে সর্বোচ্চ, তা সেগুলো হয় হলো প্যারেন্টাল টাইপ। তাহলে এখানে দেখো আমি যদি তাকাই টোটাল ডাটার ভিতরে প্যারেন্টাল টাইপের দেখো 310 আর একটা আছে 290, তার টোটাল ডাটার ভিতরে এই দুইটা সর্বোচ্চ। তাহলে এবং আমরা যদি তাকাইলেও দেখি এখানে যে জিন প্লাস 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 এবং এ বি সি, তার মানে এটা প্যারেন্টাল টাইপ। একটা হলো ডমিনেন্ট প্যারেন্ট আর একটা হলো রিসেসিভ প্যারেন্ট। ঠিক আছে, এরপরে খুঁজতে হবে আমাকে জিন অর্ডার বের করতে হলে, এরপরে আমাকে খুঁজতে হবে ডাবল ক্রসওভার টাইপ কোনটা আছে, এর ভিতরে ডাবল ক্রসওভার টাইপ আছে। এইটাও দেখে আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝবো ডাবল ক্রসওভার টাইপ? আমরা বুঝতে পারবো তার সবচেয়ে সর্বনিম্ন দুইটা, এখানে দুইটা থাকে, তো তাই দুইটার মধ্যে সর্বনিম্ন তোমার ফ্রিকোয়েন্সি কোনটায়, যে সর্বনিম্ন দুইটা ফ্রিকোয়েন্সি এবং যার ভিতরে দুইটা জিন মানে যে ডেজিগনেট করা যায়। প্লাস প্লাস দিয়ে তো তুমি ডিসঅর্ডার বাড়ি করতে পারবে না, কারণ প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস, এটা তিনটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই। বাট এ বি সি, এ টাইপ বি টাইপ সি টাইপ, এটা দিয়ে কিন্তু ভেরিয়েশন আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম এবং যার ভিতরে কমপক্ষে দুইটা রিপ্রেজেন্টেটিভ জিন প্রেজেন্ট আছে। ঠিক আছে, সবচেয়ে ফ্রিকোয়েন্সি যে দুইটার কম সেই দুইটাকে আমরা রিকম্বিনেন্ট টাইপ বলি, মানে ডাবল ক্রসওভার টাইপ বলি। এবং যেটার ভিতরে অ্যাটলিস্ট দুইটা রিপ্রেজেন্টেটিভ জিন আছে তার সাথে আমরা প্যারেন্টাল টাইপের, যেটার ভিতরে জিন আছে রিপ্রেজেন্টেটিভ, যেটা বুঝতে পারি আমরা, যেমন এবিসি, তার ভিতরে মিল আছে, এই দুইটা নিতে হবে। এখন এই দুইটা আমি দেখতেছি এখানে এ প্লাস সি আর প্লাস বি প্লাস, এই দুইটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তার মানে 12 একটা আর 8 একটা, তার মানে এই দুইটা হচ্ছে আমার ডাবল ক্রসওভার টাইপ। ঠিক আছে, তাহলে এই দুইটা আমি বলছি ডাবল ক্রসওভার টাইপ। এখন ডাবল ক্রসওভার টাইপে আমি বলছি যেটা রিপ্রেজেন্ট, আবার একটু রিপিট করলে ভালো হয়। কি স্যার একটু আরেকবার বলুন স্যার। আমি বলছি প্রথমে আমাকে যদি জিন অর্ডার বের করতে হয়, আমাকে খুঁজে বার করতে হবে প্যারেন্টাল টাইপ কোন দুইটা আছে, রিকম্বিনেন্ট টাইপ কোন দুইটা আছে। তাহলে প্যারেন্টাল টাইপ বলছি যে দুইটা টাইপের সবচেয়ে ফ্রিকোয়েন্সি বেশি হবে। তাহলে ফ্রিকোয়েন্সি বেশি আছে দেখা যাচ্ছে প্লাস 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 আর এবিসি। তাহলে প্লাস 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 আমার ওয়াইল্ড টাইপ আর এবিসি হলো রিসেসিভ টাইপ। এই দুইটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, একটা 310 আর একটা 290। এরপরে বলছি সবচেয়ে রিকম্বিনেন্ট টাইপ দুইটা থাকবে এর ভিতরে। রিকম্বিনেন্ট টাইপ দুইটা কোনটা, যে দুইটার সবচেয়ে ফ্রিকোয়েন্সি কম। তাহলে একটার ভিতরে আছে এ প্লাস সি, তার ফ্রিকোয়েন্সি 12, আর একটা আছে প্লাস বি প্লাস, তার আছে 8। এখন যদি আমি বলছি যদি আমাকে প্রপার জিন অর্ডার পাইতে হয়, তাইলে এই যে রিসেসিভ প্যারেন্টাল টাইপের সাথে রিপ্রেজেন্টেটিভ জিন অ্যাটলিস্ট দুইটা প্রেজেন্ট আছে যে রিকম্বিনেন্ট টাইপের মধ্যে, সেটাকে কনসিডারেশন নিতে হবে। তাহলে এখানে দেখতেছি যার ফ্রিকোয়েন্সি 12, তার ভিতরে দুইটা রিপ্রেজেন্টেটিভ জিন মানে এ এবং সি আছে, শুধু বি অ্যাবসেন্ট, তার মানে এইটা আছে। তার মানে এইটা নিয়ার টু দি এই ডাবল ক্রসওভার টাইপের, যে নিয়ার টু দি প্যারেন্টাল রিসেসিভ প্যারেন্টাল টাইপের মতো। তার মানে এ বি সি এর শুধু বি জিনটা এখানে নাই, শুধু এ আর সি জিন আছে।
তার মানে এই রিকম্বিনেন্ট টাইপে যে দুইটা জিন প্রেজেন্ট আছে, মনে রাখো যে দুইটা জিন রিকম্বিনেন্ট ডাবল রিকম্বিনেন্ট টাইপে যে দুইটা জিন প্রেজেন্ট আছে সেই দুইটা জিন হইবে ক্রোমোজোমের দুই প্রান্তে, আর যে জিনটা অ্যাবসেন্ট আছে সেই জিনটা হবে ক্রোমোজোমের মাঝখানে। যেহেতু তিনটা জিন নিয়ে আমরা অঙ্ক করতেছি অতএব ইজিলি আমরা খুঁজে বাইর করতে পারি। তার মানে আমার ডাবল রিকম্বিনেন্ট টাইপ যেটা ডাবল ক্রসওভার টাইপ সেইটা যে দুইটা জিন প্রেজেন্ট আছে সেই জিন দুইটা হইতে হবে ক্রোমোজোমের দুই প্রান্তে, আর যেটা অ্যাবসেন্ট আছে তার মানে কি রিসিসিভ প্যারেন্টের সাথে আমি তুলনা করলে বি জিনটা অ্যাবসেন্ট আছে তাহলে বি জিনটা হবে মাঝখানে। তাহলে আমি ইজিলি জিন অর্ডার বাইর করতে পারি। তাহলে জিনের অর্ডার কি হবে, আমার এ এর পরে বি হবে, বি এর পরে সি হবে, অথবা উল্টো হইতে পারে সি এর পরে বি হবে, বি এর পরে এ হইতে পারে। তাহলে আমি যদি জিন অর্ডারটা বের করতে পারি বাকিগুলো ইজিলি বের হয়ে আসবে। কেউ যদি প্রথমে জিন অর্ডার বের করতে ভুল করে ফেলো তাহলে তার আর অঙ্ক হবে না, অঙ্ক মিলবে না কিন্তু। ঠিক আছে, এই অঙ্কটা সিম্পলি দেওয়া হয়েছে, এটা কিন্তু সাজাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ডাটা এলোমেলো থাকতে পারে, এলোমেলো। এই রিকম্বিনেন্ট যেমন পেয়ারে পেয়ারে এখানে প্যারেন্টাল টাইপ দুইটা আইনে দেওয়া হয়েছে, রিকম্বিনেন্ট টাইপ দুইটা দেওয়া হয়েছে, এটা কিন্তু এলোমেলো করে দেওয়া যাইতে পারে, দিতে পারতো, দিতে পারলে কিন্তু তোমায় খুঁজে বাইর করে নিতে হইতো। ঠিক আছে, সো তোমাকে দেখতে হবে ডাটা দেখে বুঝে ফেলতে হবে প্যারেন্টাল টাইপ কোন দুইটা আর রিকম্বিনেন্ট টাইপ কোন দুইটা। তার মানে এই ফ্রিকোয়েন্সি নাম্বার দেখে তোমাকে বের করতে হবে। তাহলে আমরা যখন পেয়ে গেলাম ডাবল ক্রসওভারের বিষয়টা বুঝি নাই। ডাবল ক্রসওভার মানে যখন এ বি সি, তুমি যদি এ আর বি জিন লেখো তাহলে তো এ আর বি এর মধ্যে সিঙ্গেল ক্রসওভার, কিন্তু এ বি সি হইলে এ আর বি এর মধ্যে ক্রসিং ওভার হইতে পারে পয়েন্ট কয়টা, দুইটা পয়েন্ট ফাঁকা হইছে না এখানে, এ মাঝখানে বি সি, তার মানে ফাঁকা জায়গা কয়টা, এর পর এ বি এর মাঝখানে একটা ফাঁকা জায়গা, বি এবং সি এর মাঝখানে একটা ফাঁকা জায়গা। তাহলে ক্রসিং ওভার হইতে পারে এ আর বি এর মাঝখানে একটা কাজম হইতে পারে, বি আর সি এর মধ্যে একটা কাজম হইতে পারে। তার মানে যখন তিনটা জিন আছে ওখানে তো দুইটা কাজম হওয়ার সম্ভাবনা আছে, তার মানে ডাবল ক্রসওভার হইতে পারে, মানে দুইটা পজিশনে ক্রসওভার হইতে পারে। জি স্যার। হ্যাঁ এইটাই বলা হয়েছে। একটা মিনিট। আচ্ছা, এই যখন আমি হইলো আমার জিন অর্ডার আমি এখন পাইয়ে গেলাম, কারণ হচ্ছে আমি যখন ডাবল ক্রসওভার টাইপের যেখানে দুইটা জিন প্রেজেন্ট আছে রিপ্রেজেন্টেটিভ জিন সেটার সাথে প্যারেন্টাল টাইপের রিসিসিভটা তুলনা করলাম, তখন দেখলাম আমার এর ভিতরে এ আর সি জিন প্রেজেন্ট আছে। তাহলে এ আর সি জিন দুইটা যাবে দুই প্রান্তে ক্রোমোজোমের, আর যে জিনটা অ্যাবসেন্ট আছে সেটা হবে মাঝখানে। তার মানে আমি এখন অঙ্কে যাই, এখানে দেখো আমি বলছি সলিউশন যদি করি জিন অর্ডার টু বি ফাইন্ড, আমি যে কথাগুলো বলছি gene order to be find out by comparing double crossover type with the parental one। তাহলে দেখো আমি বলছি প্যারেন্টাল টাইপ কোনটা যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সেই দুইটা এক জায়গা নিয়ে আসছে। কি কি প্লাস 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 310 ছিল, এ বি সি 290 ছিল। আর ডাবল ক্রসওভার টাইপ আমি বলছি যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ছিল, কোনটা কোনটা, এ প্লাস সি যার 12 ছিল, আর প্লাস বি প্লাস 8 ছিল। ঠিক আছে, এখন আমি বলছি দেখো কম্পেয়ার করছি, আমি বলছি রিসিসিভ প্যারেন্টাল টাইপ যেখানে তিনটা জিন প্রেজেন্ট ছিল তার সাথে ডাবল ক্রসওভার টাইপের যেখানে দুইটা রিপ্রেজেন্টেটিভ জিন ছিল, রিপ্রেজেন্টেটিভ জিন এ এবং সি, তার মানে 12 যেটা ছিল। তার মানে আমার প্রেজেন্ট জিন হয়েছে কি, যদি প্যারেন্টাল টাইপের দিকে তাকাই এ আর সি প্রেজেন্ট আর বি অ্যাবসেন্ট, তাহলে এখানে লিখছি বাই কম্পেয়ারিং ডাবল ক্রসওভার টাইপ উইথ দ্য প্যারেন্টাল ওয়ান ইট ওয়াজ কনফার্ম দ্যাট দ্য মিডল জিন ইজ বি। ঠিক আছে, কারণ মিডলে যে দুইটা কম্পেয়ার করে যে দুইটা পাওয়া যাবে সেই দুইটা দুই প্রান্তে পাবে। মিডল জিন ইজ বি এন্ড এ সি জিন রিমেইন অন বোথ অফ ইটস সাইড। তার মানে এ এবং সি জিন দুই পাশে বসবে। তাহলে জিন অর্ডারটা কি হলো, এ এর পরে বি বসবে, বি এর পরে সি বসবে, অথবা সি এর পরে বি বসবে, উল্টা উল্টা দিক দিয়ে যদি কেউ দেখে। আমি এদিক দিয়ে গেলাম এ বি সি, কেউ তো এদিক দিয়েও যাইতে পারে সি বি এ, সেটাই লেখা হয়েছে অর সি বি এ। ঠিক আছে, তাহলে আমি জিন অর্ডার পেয়ে গেলাম। ক্লিয়ার কিনা? আর একবার একটু বলেন স্যার, বুঝি না। প্রথমে এবিসিটা কিভাবে পেলাম? কি বুঝি নাই, তোমাদের কোশ্চেনই তো বুঝি না আমি। হ্যালো, তোমাদের কথা শুনতে পাই নাই। স্যার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। স্যার এখানে যে প্লাস বি প্লাস যে রিকম্বিনেন্ট, এটা কি স্যার আমরা শুধু সংখ্যা দিয়ে বুঝেছি? হ্যাঁ সংখ্যা দিয়েই বুঝতে হবে। যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম থাকবে যে দুইটার, সেই দুইটার ডাবল ক্রসওভার টাইপ, আর যে দুইটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকবে সেই দুইটা হলো প্যারেন্টাল টাইপ।
ঠিক আছে, এইটাই কোশ্চেন ছিল নাকি আরো কোশ্চেন আছে? হ্যালো, স্যার এবিসিটা যেভাবে অ্যারেঞ্জ করা আছে সেটা তো বিএসি বা এসিবি এভাবে থাকতে পারতো, এখন বুঝি এবিসি। নাই কি হয়েছে? কোশ্চেনটা ক্লিয়ারলি বলো, তোমার কোশ্চেনটা তো ক্লিয়ার না। কোশ্চেনটা বলো আমাকে। স্যার এখানে এবিসির উপর ভিত্তি করে তো আমরা বলতেছি না যে এ সি আর এর মাঝখানে বিটা হবে। হ্যাঁ, এখানে প্রথমে এবিসিটা যে সিরিয়ালে আছে, এরপরে বি, বি এর পরে সি, সেটা আমরা কিভাবে পেলাম? আচ্ছা, এইটা তোমার ডাটা এইভাবে দিছে, এইটা আমরা পাই নাই, এটা ডাটা এরকম ছিল। তার ডাটার ভিতরে প্যারেন্টাল টাইপের সাথে আমি ই করছি। এই ডাটাটা যদি এইরকম দিত, এ সি বি দিতে পারতো, এ সি বি। এই ডাটাটা এবিসি 290 না দিয়ে এটা যদি দিত এ সি বি, আর আমাকে ডাবল ক্রস ওভার জন্য এ প্লাস সি এরকম ডাটা দিত, তাহলে কিভাবে বের করতাম? আমি বলছি সবসময় প্যারেন্টাল টাইপের রিসিসিভ প্যারেন্ট আমার এটা এবিসি, যেটা মানে এ সি বি ধরো তুমি সাপোজ, অথবা ধরো তুমি বি এ সি যা খুশি ধরো 290, তার ভিতরে আমি ডাবল ক্রস ওভার টাইপ এ এবং সি। তার মানে এই যে এবিসি তিনটা জিনের ভিতরে কোন দুইটা জিন ডাবল ক্রস ওভার টাইপের মধ্যে প্রেজেন্ট আছে? এ এবং সি জিন প্রেজেন্ট আছে নাকি? ডাবল ক্রস ওভার টাইপ এই যেটার 12 ফ্রিকোয়েন্সি, তার ভিতরে দেখো জিন কোনটা কোনটা প্রেজেন্ট আছে, এ আর সি জিন প্রেজেন্ট আছে। তাইলে তোমার এই প্যারেন্টাল টাইপে যাই থাকুক না কেন, এ সি বি থাকুক অথবা সি বি এ থাকুক, যাই থাকুক না কেন, এই ডাবল ক্রস ওভার টাইপের সাথে তুলনা করলে যে দুইটা জিন কমন পাবা, মানে প্রেজেন্ট জিন, তার মানে এ আর সি প্রেজেন্ট, সেই দুইটা যাইবে ক্রোমোজোমের দুই প্রান্তে। আর যে জিনটা অ্যাবসেন্ট, তার মানে অ্যাবসেন্ট মানে কি এই প্লাস জায়গাটায় কোন জিন হবে আমি জানি না, সেইটা যাবে মাঝখানে। ক্লিয়ার? স্যার কোয়েশ্চেনটা যে ছিল ওখানে তো বলেই দিছে যে প্লাস 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 অবলিক এবিসি, মানে কোয়েশ্চেনই তো সিরিয়াল টাইপ ভাবে বলে দিছে আরে মনে হয়। সিরিয়াল তো এটা আমি পড়ানোর ইজি করার জন্য লিখে নিছি, কিন্তু তোমার ডাটা দেওয়ার সময় তো এটা আমি এসিবি দিতে পারতাম, আমি তো বিসিএ দিতে পারতাম, জি স্যার। আমি তো সিবিএ দিতে পারতাম, যা খুশি দিতে পারতাম, আমি বি কে অন্য জায়গায় রাখা দিতে পারতাম, আমি সিএবি দিতাম, আমার কথা বোঝো না? অথবা এসিবি দিয়ে রাখতাম, এই তিনটাকে জি স্যার যতবার বুঝছি। ঘুরানো যায় সেভাবে দিতে পারতাম, পারতাম না? জি স্যার। স্যার এখানে এ প্লাস সি না হয়ে যদি এ বি প্লাস হতো তাহলে কি হতো স্যার? তাহলে তো এবি স্যার প্লাস হইতে এ আর বি দুই পাশে যাইতো। তাহলে মাঝে সি আসতো। হ্যাঁ, মাঝখানে সি আসতো, যে দুইটা কমন পড়বে সেই দুইটা দুই পাশে যাবে। ডাবল ক্রস ওভার টাইপে যে দুইটা কমন পড়বে সেই দুইটা দুই প্রান্তে যাবে, আমি তো বলতেছি বারে বারে। হইছে? ক্লিয়ার হইছে? জি স্যার। আচ্ছা, এইটুক এর পরের স্টেপে গেলেই বুঝতে পারবা। এই অঙ্কটা সাজাইয়ে দেওয়া হয়েছে দেখা ইজি, কিন্তু অনেক অঙ্কই দেওয়া হবে কিন্তু সাজাইয়া না। আচ্ছা, এখন আসো, এখন আমি জিন অর্ডার বাইর করলাম, আমি দুইটা বলছি জিন অর্ডার, আইদার এইটা এ পরে বি আছে সি আছে, অথবা উল্টো দিক দিয়ে যদি দেখি সির পরে বি আছে অথবা এ আছে, যে কোনোটা হইতে পারবে। ক্রোমোজোম কেউ এদিক দিয়ে ঢাকা দিয়ে ময়মনসিংহ আইতে পারো, আর ময়মনসিংহ থেকে ঢাকাও আইতে পারো, মাঝখানে ভালুকা পার করতেই হবে যেদিক দিয়ে, তার মানে বি মাঝখানেই আছে। এখন যে কোনো একটা কনসিডার করে অঙ্কটা করি, আমি ধরিয়ে নিলাম আমার জিন অর্ডারটা এ এর পরে বি এর পরে সি, মানে আমি ঢাকা থেকে ময়মনসিংহ এর দিকে আসতেছি, হইতে পারে। আচ্ছা, আমি ময়মনসিংহ থেকে ঢাকা যাই না, একই রোডে, যে ওইটা দিয়ে করলেও একই অঙ্ক হবে। তাহলে আমি কনসিডারিং দ্য জিন অর্ডার এ বি এবং সি, এটা আমি করলাম করে এখন আমার সিঙ্গেল ক্রসিং ওভার খুঁজতে হবে। ওইখানে যে ফ্রিকোয়েন্সি অঙ্কে ডাটা দিছে এখানে, তাহলে কোন দুইটা এর মধ্যে কোন দুইটা সিঙ্গেল ক্রসিং ওভার, এ এবং বি এর মধ্যে কোন দুইটা ক্রসিং ওভার এবং বি এবং সি এর মধ্যে কোন দুইটা ক্রসিং ওভার, সেটা আমি খুঁজে বাইর করতে হবে। তাহলে সেই খোঁজাটা খুঁজি এখন। তাহলে খোঁজার জন্য আমি কি করলাম, আমার জিন অর্ডার আমি একটা ক্রোমোজোমের উপরে প্লাস প্লাস হবে, এরপরে সি হবে, তাহলে এ দিলাম বি দিলাম এবং সি দিলাম। তাহলে প্রথম ক্রসিং ওভার আমি বললাম এ এবং বি এর মধ্যে যদি ক্রস ওভার হয়, তাহলে কোন গ্যামেটের সাথে মানে কোন ফ্রিকোয়েন্সির সাথে কোন প্রিন্সির পেয়ার হবে সেটা বাইর করি। তাহলে যদি আমি এই এ এবং বি এর মধ্যে ক্রসিং ওভার হয়, তাহলে এখান থেকে ক্রস ওভার হয়ে এদিকে এদিকে চলে গেল, তাহলে একটা অফস্প্রিং এর জেনোটাইপ হবে এ প্লাস প্লাস, তাহলে এখানে গেছে দেখো এ প্লাস প্লাস। তাহলে আমি যদি অঙ্কের কাছে ফিরে যাই, তাহলে অঙ্কে আছে আমার এ প্লাস প্লাস, এটার কয়টা ফ্রিকোয়েন্সি? 84টা। সো আমি এখানে এ প্লাস প্লাস ফ্রিকোয়েন্সি 84টা লিখছি। এখন উল্টারা আসো, এখন এখান থেকে প্লাস
ক্রসিং ওভার হইয়া বিসি, তাহলে এখানে প্লাস এখান দিয়ে আইসা বিসি, তাহলে প্লাস বিসি আমার একটা জিনোটাইপ হলো। তাহলে প্লাস বিসি কয়টার ভিতরে আছে? আমি আবার অঙ্কের কাছে ফিরে যাই, আমি দেখি প্লাস বিসি, তার মানে 76টা আছে। সো আমি সেই সিঙ্গেল ক্রসিং ওভার বিটুইন এ আর বি জিন তার ফ্রিকোয়েন্সি যদি বাইর করি, তাহলে দেখা যাচ্ছে তার জিনোটাইপ এ প্লাস প্লাস আমি সাজাইয়া পাইছি জিন অর্ডার প্লাস বিসি, তার মানে এই পেয়ার আমি পাই গেছি। ঠিক আছে, এখন সিঙ্গেল ক্রসিং ওভার যদি বি এবং সি এর মধ্যে ধরি, এখন নাও ক্রস ওভার বি এবং সি এর মধ্যে ধরি, তাহলে আমার কি আছে? যদি এদিক দিয়ে যাই প্লাস প্লাস, এখানে ক্রসিং ওভার হয়ে সি হবে, আর এখানে এ বি ক্রসিং ওভার হয়ে প্লাস হবে, তাহলে আমি গেছি প্লাস প্লাস সি পাইছি, তার মানে প্লাস প্লাস ক্রসিং ওভার হয়ে সি। তার মানে আমি যদি অঙ্কের কাছে ফেরত যাই, তাহলে দেখা যায় প্লাস প্লাস সি কয়টার ভিতরে আছে? এটা কিন্তু সি প্লাস প্লাস হইতে পারে, যে কোনো দিক দিয়ে গুনলেও পারতাম। তার মানে জেনেটিক যে কম্পোনেন্ট সেটা 108টার ভিতরে আছে ফ্রিকোয়েন্সি। সো আমি দেখলাম এই সি প্লাস প্লাস অথবা প্লাস প্লাস সি যেটা দেয় সেটা 108টার ভিতরে আছে। আরেকটা জিনোটাইপ কি এ বি ক্রসিং ওভার হয়ে প্লাস, তাহলে এ বি প্লাস 112টার ভিতরে আছে। আমি অঙ্কের সাথে ফেরত যাই, তাহলে দেখা যাচ্ছে এ বি প্লাস 112টার ভিতরে আছে। তার মানে আমার অফস্প্রিং এর সাথে আমি এই যে জিন অর্ডার বাইর করছি এ বি সি, সেই অর্ডারে যদি সিঙ্গেল ক্রসিং ওভার এ এবং বি এর ভিতরে হয়, তাইলে যে পেয়ার পাই, আবার বি এবং সি এর ভিতরে যে পেয়ার পাই সেটা আমি ইজিলি বাইর করলাম, এবং কোনো ধরনের আমার এমবিগুইটি আসতেছে না, এবং আমি বুঝতেছি জিন অর্ডার ঠিক আছে। জিন অর্ডার ঠিক আছে দেখেই অফস্প্রিং মিলছে। যদি জিন অর্ডার উল্টো পাল্টা হইতে হলে অফস্প্রিং এর সাথে মিলতো না। তুমি যদি ক্রসওভার এখানে করতা, সি মাঝখানে দিয়ে যদি ক্রসওভার করো, তাহলেই দেখবা আর অফস্প্রিং এর সাথে মিলবে না, ওই গ্যামেটের ওই যে ফ্রিকোয়েন্সি ওই জিনোটাইপের সাথে আর মিলাইতে পারবে না। কি বলো? কি বলো? হ্যাঁ স্যার আবার একটু বুঝালে ভালো হয়, বুঝতে পারি নাই। আচ্ছা, আমি তো জিন অর্ডার বাইর করছি, এইটা বুঝছো নাকি? জি স্যার। তাহলে জিন অর্ডার আমি ক্রোমোজোমের উপরে জিন বসাইলাম, একটা ক্রোমোজোমের উপরে রিসিভ জিনটা বসাই দিছি, এ এর পরে বি দিছি, আর একটা সি, আর আরেকটা ক্রোমোজোমের উপরে প্লাস 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 দিছি। এখন আমি বলছি যে তাইলে আমার দুইটা পয়েন্টে ক্রসিং ওভার হবে। প্রথম পয়েন্ট আমি কনসিডার করলাম এ এবং বি, তার মাঝখানে যদি ক্রসিং ওভার ঘটে, তাইলে কোন কোন ফ্রিকোয়েন্সি কার সাথে আসে? তার মানে এই ফার্স্ট ক্রসিং ওভার বিটুইন এ এবং বি জিন, এ এবং বি জিনের মধ্যে ক্রসিং ওভার হইলে আমি নিলাম প্লাস বি সি, আর একটা হলো প্লাস, এদিকে ঘুরে গেল, মানে এ এই ক্রোমোজোম দিয়ে এ এই পর্যন্ত আসলো, এখানে ক্রসিং ওভার হইয়া প্লাস প্লাসে গেল, আর এই ক্রোমোজোম দিয়ে প্লাস আসলো, এরপরে এখানে সুইচ করলো, এরপরে বিসি তে গেল। তার মানে আমি পাইতেছি দেখো এ প্লাস 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 বিসি, এই অফস্প্রিং পাইতেছে। এখন অঙ্কের কাছে যদি যাই, তাহলে আমি দেখি এ প্লাস প্লাস 84টার ভিতরে আছে, প্লাস বিসি তার মানে 76 আছে। তার মানে এ এবং বি এর মধ্যে জিন অর্ডার ঠিক আছে দেখা, এ এবং বি পয়েন্টে এ এবং বি এর মাঝখানে ক্রসিং ওভার সিঙ্গেল ক্রস ওভার হইলে আমরা একটা জিনোটাইপে 84 পাইছি, আর একটা জিনোটাইপ প্লাস বিসি 76 পাইছি। ঠিক আছে, এটাই বলা হয়েছে। এখন যদি এই ক্রসিং ওভারটা এই এ আর বি পয়েন্টে না হইয়া সিঙ্গেল ক্রসিং ওভার চিন্তা করি, নাও সিঙ্গেল ক্রসিং ওভার বিটুইন বি এন্ড সি, বি আর সি এর মধ্যে যদি ক্রসিং ওভার হয়, তাহলে আবার যাই প্লাস প্লাস, এরপরে ক্রসিং ওভার হয়ে এখানে সি এর কাছে গেল, এরপরে এ বি ক্রসিং ওভার হয়ে প্লাস এর কাছে গেল। তাহলে কি কি অফস্প্রিং পাইছি আমরা? অফস্প্রিং আছে প্লাস প্লাস সি আর এ বি প্লাস, সেখানে প্লাস প্লাস সি এ বি প্লাস। তাহলে আমি অঙ্কের কাছে ডাটার কাছে যাইয়ে দেখি যে এ বি প্লাস 112টার মধ্যে আছে, আর প্লাস প্লাস সি 108টার ভিতরে আছে। সো আমি সেইটাই এখানে নিয়ে আসছি, প্লাস প্লাস সি 108টার ভিতরে, এ বি প্লাস 112টার ভিতরে। তার মানে আমার যে ডাটাটা দিছি সেই ডাটাটা অনুসারে যে আমরা ডাবল ক্রস ওভার কনসিডার করে জিন অর্ডার বাইর করেছে, সেই জিন অর্ডার ঠিক আছে। জিন অর্ডার ঠিক না হলে আমরা এই অফস্প্রিং এইভাবে পেতাম না, যেখানে ডাটা যেভাবে অফস্প্রিং এ দিছে সেভাবে কখনোই পাইতাম না। এটা যদি জিন অর্ডার আমরা এ সি বি দিয়া ক্রসিং ওভার করতাম এবং সি এর মধ্যে, তাহলে এই ডাটার যে অফস্প্রিং এর যে কম্বিনেশন সেটা কখনোই মিলতো না। যে তোমরা করিয়ে দেখো, বাসায় প্র্যাকটিস করে দেখো যে স্যারের জিন অর্ডার ভুল হয়েছে, আমরা সি মাঝখানে দিয়ে করিয়ে দেখি কি হয়, দেখো ওই ডাটা আর ওখানে পাবা না। এই মানগুলা কোথা থেকে পাইলাম? এই পেজে এই মানগুলো একটা এক্সপেরিমেন্টেড ডাটা, এটা তো তোমার মুখস্থ করতে হবে না, এটা তো দিয়ে দিবে। এটা একটা এক্সপেরিমেন্টেড ডাটা, এটা ড্রোসোফিলার উপরে এক্সপেরিমেন্ট করেছে সেই ডাটা। মান তো এই যে মাঠে ঘাটে এক্সপেরিমেন্ট করি তার ডাটা নিই না আমরা, কতগুলো অফস্প্রিং পাইছি, এই মান কি মুখস্থ করা তোমার? মান তো দিয়ে দিবে। তোমার হাইট কত? তোমাদের ক্লাসে 350 জন আছে, 350 জনের যদি হাইট মাপি, তাহলে 350 জনের জন্য ডাটা পাবো না? এখানেও তো তাই, মানে জেনেটিক কম্বিনেশনে কত ধরনের জেনেটিক কম্বিনেশনে কতগুলো পাইছে,
যেমন টল টল ক্যাপিটাল টি কতগুলো পাইছে, ম্যান্ডেলাও তাই করছে। হেটারোজাইগাস টল কতগুলো পাইছে, হোমোজাইগাস রিসেসিভ ডোয়ার্ফ কতগুলো পাইছে, এখানেও তাই। এখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অফস্প্রিং এর মধ্যে এই জেনেটিক কম্বিনেশনে কতগুলো পাইছে সেই ডাটাটা দিছে, আর কিছু না। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা ঠিক ঠিক আছে। তাহলে এই হইছে আমি সিঙ্গেল ক্রসিং ওভার করিয়া দেখলাম যে আমার জিন অর্ডার ঠিক আছে। জিন অর্ডার ঠিক না হলে এই অফস্প্রিং এর যে কম্বিনেশন সেই কম্বিনেশন আমি আর পাইতাম না, পাওয়া যাইতো না। সো আমি এইভাবে তোমার করলাম। এখন ডাবল ক্রস ওভার যদি এখন প্রথম হলো বার করি এ এবং বি জিনের ভিতরে দূরত্ব কত, এই সিঙ্গেল ক্রস ওভার কনসিডার করে এ জিন থেকে বি জিনের দূরত্ব কত, আবার এই বি এবং সি এর মধ্যে ক্রসিং ওভার কনসিডার করে বি এবং সি এর মধ্যে দূরত্ব কত। হ্যাঁ মাহবুব, আমি একটা ক্লাস নেই, ক্লাসটা শেষ করে আসতেছি। আমি ক্লাসটা শেষ করে আসতেছি। আচ্ছা দেখো, আমরা যদি এটা দেখো, আমরা দূরত্ব বাইর করবো এই ক্রোমোজোমের, মানে এ থেকে সি এর দূরত্ব কত। তাহলে আমাদের এ থেকে সি এর ডাইরেক্ট দূরত্ব বাইর করার উপায় নাই। আমাদের কি আছে, যেহেতু এ এবং বি এর মধ্যে ক্রসিং ওভার হয়, তাহলে এ এবং বি এর দূরত্ব যদি বাইর করি এটার দূরত্ব কত, আবার বি এবং সি এর মধ্যে ক্রসিং ওভার, তাহলে বি থেকে সি এর দূরত্ব কত, এইটুকু বাইর করতে পারি। তাহলে এ বি এর দূরত্ব কত, বি থেকে সি এর দূরত্ব কত, এই দুইটা যোগ করে দিলে এ আর সি এর দূরত্ব কত, এটা বাইর করে দিতে হবে। তাহলে প্রথমে আমি যাই এ এবং বি এই সিঙ্গেল ক্রসিং ওভার পয়েন্ট কনসিডার করে এ আর বি এর দূরত্ব কত বের করি। আচ্ছা এটা দেখো, আমি বলছি যে ডিসটেন্স বিটুইন জিন এ এন্ড বি। এখানে দেখো আমি বলছি ওই এই যে জিন এ এবং বি, তাহলে এ আর বি এর দূরত্ব বাইর করার জন্য আমি বলছি সিঙ্গেল ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন এ এন্ড বি প্লাস ডাবল ক্রস ওভার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 100। তার মানে সূত্রটা কি আমার, সিঙ্গেল ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন এ এন্ড বি প্লাস ডাবল ক্রস ওভার ফ্রিকোয়েন্সি আর হলো টোটাল ফ্রিকোয়েন্সি, এটাকে 100 দিয়ে গুণ করলে যে দূরত্বটা পাবো সেটাই এ এবং বি এর দূরত্ব পাই যাবো। তাহলে আমি সিঙ্গেল ক্রস ওভার টাইপ বিটুইন দ্য জিন এ এন্ড বি সেটা কিন্তু এখানে বাইর করছি। তার মানে সিঙ্গেল ক্রস ওভার জেনোটাইপ বিটুইন দ্য জিন এ এন্ড বি এর যে জেনোটাইপ ছিল সেখানে এ প্লাস প্লাসে 84টা পাইছি, প্লাস বি সি তে 76টা পাইছি। তাহলে ডাটাটা আমি কি করি দেখো, এখানে 84 প্লাস 76 দিছি। আর আমার ডাবল ক্রস ওভার টাইপ কয়টা ছিল, এখানে যদি আসো তাহলে দেখো সবচেয়ে রিকম্বিনেন্ট টাইপের যার মান যেগুলো যে পেয়ারের কম ছিল, তার মানে 12 আর 8, সেই 12 আর 8 লিখছি দেখো এখানে 12 আর 8। তাহলে সিঙ্গেল ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন এ এন্ড বি সেটার ভিতরে ফ্রিকোয়েন্সি দেয়া আমি পাইছি, আমি কিন্তু দেয়া আছে প্লাস হলে আমি প্রুফ করে দেখছি যে 84 এবং 76 এ এবং বি এর ভিতরে। ডাবল ক্রস ওভার টাইপ আমি রিকম্বিনেন্ট টাইপের সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি হবে, একটা আছে 12 আর একটা আছে 8, এই মানগুলো যোগ করছে ভাগ দিছে আমার টোটাল ফ্রিকোয়েন্সি। আমি বলছি যখনই পপুলেশন এরকম দেবে যোগ করে আমি টোটাল ফ্রিকোয়েন্সি 1000। এখন তুমি দেখবা তোমার ফ্রিকোয়েন্সি কত হয়, এখানে 700 হইতে পারতো, 300 হইতে পারতো, তোমার যে ডাটা থাকবে সেটা টোটালটা বাইর করে নেবা। এখানে দেখছি আমারটা 1000 আছে, সরি। সো আমি দেখো এই 1000 দিয়ে ভাগ দিছি ইনটু 100, তাহলে 100 দিলে এইটা যোগ করে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করছি, এটা দেখি 18 মান পাইছি আমি 18। তাহলে দেয়ারফর দি ডিসটেন্স বিটুইন এ এন্ড বি, তাহলে বি এ এবং বি জিনের ডিসটেন্স হলো 18। আমার কি বলছি, এটা তিনটা আমি বলছি একক লিখতে পারি, আমরা ম্যাপ ইউনিট লিখতে পারি, ক্রস ওভার ইউনিট লিখতে পারি, অথবা সেন্টিমর্গান লিখতে পারি। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো সেন্টিমর্গান, মানে মর্গানের নাম অনুসারে সাধারণত জিনের ডিসটেন্স একটা জিন থেকে, তার মানে এ থেকে বি জিনের ডিসটেন্স কত, এই ডাটা অনুসারে এই ক্রোমোজোমের উপরে 18 সেন্টিমর্গান অথবা 18 ম্যাপ ইউনিট অথবা 18 ক্রস ওভার ইউনিট। ঠিক আছে, এখন এ আর বি এর ডিসটেন্স পাইলাম। সিমিলারলি আমি এখন বি এবং সি এর ডিসটেন্স বাইর করি। তাহলে বি এবং সি এর তাহলে পার্সেন্ট ক্রস ওভার বিটুইন দ্য জিনস বি এন্ড সি আমি বাইর করলাম, বি এন্ড সি। তাহলে সিঙ্গেল ক্রস ওভার ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন বি এন্ড সি প্লাস ডাবল ক্রস ওভার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু 100। তাহলে আমি দেখো সিঙ্গেল ক্রস ওভার এখানে বি এবং সি এর আমি করছি, তাহলে এখানে বি এবং সি এর মধ্যে যখন ক্রসিং ওভার দিছি তাহলে প্লাস প্লাস সি আর এ বি প্লাস, তার মানে প্লাস প্লাস সি 108টা আর এ বি প্লাস 112টা। তার মানে আমি দেখো এখন এখানে 108টা প্লাস 112টা আর ডাবল ক্রস ওভার 12 প্লাস 8 আমি বসাইছি, বসাইয়া 1000 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে কি করছি, এটা দিয়েছে 24। তাহলে বি এবং সি এর দূরত্ব হলো কত, তাহলে 24। এখানে কিন্তু ভুল লেখা হয়েছে, এটা বি আর সি হবে, সরি একটা মিনিট আমি এটা ঠিক করে দিই।
এই রে, কোথাও হাত দেওয়া যায় না কেন? Holy shit. একটা মিনিট, edit text B and C. No fill, আচ্ছা, তারপরে line, no line. Okay. আমি ফিলটা করে দিই সাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিসটেন্স বিটুইন বি এন্ড সি আমাদের তাহলে 24 ম্যাপ ইউনিট অথবা সেন্টিমর্গান ইউনিট অথবা তোমার কি বলে এই ক্রসওভার ইউনিট। তাহলে আমরা এ এবং বি এর দূরত্ব পাইলাম। তাহলে আমরা দেখো এখানে আমি একটা ক্রোমোজোম আঁকাইলাম, যেহেতু আমরা অ্যাপারেন্ট ডাটায় দেখছি এ এবং বি এর দূরত্ব হলো 18 ম্যাপ ইউনিট আর বি এবং সি এর দূরত্ব হলো 24 ম্যাপ ইউনিট। তাহলে আমরা জিনটা যখন এখানে বসাবো, আমরা জিন অর্ডার জানি, অঙ্ক দিয়ে বের করছি, এ এর পরে বি আছে এবং সি আছে। তাহলে এ থেকে বি এর দূরত্ব যেহেতু 18, তাহলে এই দূরত্ব একটু কম কম্পেয়ার টু বি এন্ড সি। তাহলে এ থেকে বি এর দূরত্বটা যখন আঁকাবো, এ থেকে বি আঁকাইছি, তার যে এখানে দূরত্ব দিয়ে আঁকাইছি, বি এবং সি যে দূরত্ব দিয়ে আঁকাইছি সেটা একটু বেশি আঁকাইছি, কারণ এটা আমি অঙ্ক করে দেখছি এটা 24 ম্যাপ ইউনিট। তাহলে আমি এখন এ এবং বি এই দুইয়ের মাঝখানে লিখলাম 18 ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গান। তার মানে এই অ্যারো দিয়ে আমি এখানে ডিলিমিট করে দিলাম এ থেকে বি এর দূরত্ব 18 ম্যাপ ইউনিট, আবার বি থেকে সি এর আমি 24 ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গান ইউনিট। তাহলে এখন এ থেকে সি এর যদি বাইর করি, তাহলে এ এবং বি যে দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব এটা যোগ করে দিলাম, তার মানে 18 যোগ 24 সমান 42 ম্যাপ ইউনিট। তাহলে এই যেটা হইলো এটাকে বলা হয়েছে ক্রোমোজোম ম্যাপ, এটাকে বলি আমরা ক্রোমোজোমাল ম্যাপ অথবা লিঙ্কেজ ম্যাপ, যাই বলো, ক্রোমোজোম ম্যাপ অথবা লিঙ্কেজ ম্যাপ। তার মানে আমার এ থেকে বি এর দূরত্ব এত, বি থেকে সি এর দূরত্ব এত এবং এ থেকে সি এর দূরত্ব এত। এটা আমরা এট এ গ্লান্স এবং কোন জিনের পরে কোন জিন বসে আছে এই ম্যাপটার দিকেই তাকাইলে আমরা দেখতে পারি। সো আমরা এখান দিয়ে বলে দিতে পারি আমার ক্রোমোজোম ম্যাপটা কি অথবা লিঙ্কেজ ম্যাপটা কি। ঠিক আছে, এখন আমাদের রয়ে গেছে স্যার বি আর সি এর মাঝে দূরত্বটা বেশি দেখি কি এদের মাঝে ক্রসিং ওভারের টেন্ডেন্সিটা বেশি? সেটা আমি অঙ্ক করে বাড়ি করি, অবশ্যই বেশি হবে। জি আমার তো বলা হয়েছে, এরপরে সেকেন্ড অঙ্কে দেখো, ফার্স্ট অঙ্কের বলছে এই যে কনস্ট্রাক্ট এ লিঙ্কেজ ম্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট জিন অর্ডার। এই এ পার্টটা আমি করছি, বি পার্টটা কিন্তু এখনো করিনি। ঠিক আছে, তার মানে এ পার্টটা আমি করিয়া এই যে জিন অর্ডার বের করছি, এখন বি পার্টটা আমি বের করি। আচ্ছা, এই পর্যন্ত এ পার্টটা গেল। দূরত্ব যেহেতু বেশি বি আর সি এর ভিতরে, তার মানে এটা যে বেশি হয়েছে এর প্রমাণ কি? প্রমাণ দেখো, তার যে ফ্রিকোয়েন্সি তুমি পাইছো, তুমি দেখো এ বি এর যে ফ্রিকোয়েন্সি আমি এখানে যখন করছি, তার মানে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি এটা 84% আর 76% পাইছি। তার মানে এখানে কিন্তু কম, আর বি সি এর দূরত্ব বেশি দেখে এখানে কিন্তু 108 আর 112 পাইছি। তার মানে বি এবং সি এর ভিতরে ক্রসিং ওভার বেশি হয়েছে, এই জন্য তো এই ডাটাটা এরকমই আসছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড ইয়াতে কইছে যে এই যে ক্রসিং ওভার, ডাবল ক্রস ওভার তো এ বি এবং বিসি এর মধ্যে, এই ডাবল ক্রস ওভার হওয়ার সম্ভাবনা কতটুকু এবং ডাবল ক্রস ওভার হইতে বাধা দেয় কতটুকু, এই দুইটা বের করতে বলছে। আচ্ছা, কিভাবে বের করি দেখো। তার আমি বলছি কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স মানে ঘটার সম্ভাবনা, কতটা ঘটার সম্ভাবনা, কি ঘটার সম্ভাবনা, এই ডাবল ক্রস ওভার ঘটার সম্ভাবনা। তার মানে এ এবং বি এর মধ্যে ক্রসিং ওভার, বি এবং সি এর মধ্যে ক্রসিং ওভার একত্রে ঘটার সম্ভাবনা কতটুকু, সেটা আমি সূত্র লিখছি যে অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এই দুইটার যদি রেশিও করি তাইলে আমরা কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স পাই যাব। ঠিক আছে, কি কি? অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি।
তাহলে আমরা দেখো অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমাদের ডাটা থেকে আমরা পাইছি কত 12 এবং 8। তোমরা ডাটায় দেখো, আবার তোমরা যদি ডাটার কাছে যাও দেখো এই যে ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ছিল, একটাই 12 ছিল একটাই 8 ছিল, তাহলে এটা হলো অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটারে তার টোটাল পপুলেশন কত 1000 দিয়ে ভাগ দিলাম। আমি কিন্তু এখানে 100 দিয়ে গুণ করি নাই, এটা কিন্তু ডেসিমেলে রাখছি। তার মানে 1000 দিয়ে ভাগ দিলে এটা 0.02 পাইলাম। তাহলে এটা হলো অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি কত আমার 0.02। ঠিক আছে, এখন আমার এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি বাইর করতে হবে। এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি কি? আমার দেখো ফ্রিকোয়েন্সি অফ ক্রসওভার বিটুইন জিন এ এন্ড বি, সেটার সাথে গুণ ফ্রিকোয়েন্সি অফ ক্রসওভার বিটুইন জিন বি এন্ড সি। তার মানে আমরা দেখো ফ্রিকোয়েন্সি অফ ক্রসওভার বিটুইন দ্য জিনস এ এন্ড বি, এটা আমরা কিন্তু বাইর করছি সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এই যে এখানে দেখো ম্যাপ ইউনিট এখানে বের করছি না আমি, এই যে ডিসটেন্স বিটুইন এ এন্ড বি, এটাই তার কিন্তু সিঙ্গেল ক্রসওভার ঘটার ফ্রিকোয়েন্সি। তার মানে সেটা কত ছিল 18। দেখো এই যে আমাদের 18 ছিল 18। ওকে, তাহলে 18 কে যদি ডেসিমেলে করো, 18 ওটা ছিল কিন্তু পার্সেন্টে। দেখো আমরা 100 দিয়ে গুণ করে নিয়েছিলাম, দেখো 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। এখন যদি 100 দিয়ে গুণ না করতাম তাহলে যে মানটা আইতো সেটা ডেসিমেলে আইতো। তাহলে এই যে সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি এট ক্রোমোজোম এ এন্ড বি, সেটাই তার কিন্তু এক্সপেক্টেড সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি বিটুইন এ এন্ড বি। তার মানে এটা যদি ডেসিমেলে করি, সেখানে ভ্যালু ছিল আমার 18। সো আমি যদি এটা যদি আমি ডেসিমেলে করি, ডেসিমেলে, তাহলে আমার দাঁড়ায় কি দেখো 18 কে যদি 100 দিয়ে গুণ করতাম তাহলে হয়তো 0.8। আবার সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি বিটুইন বি এন্ড সি, তার মানে এটা দেখো আছে পার্সেন্টে, তাই পার্সেন্টে করলে এটা ডেসিমেলে করলে এখানে 100 দিয়ে গুণ করতাম না, তার মানে এটা 24 না হয়ে যেত 0.24। তার মানে দেখো আমি তাই করছি। ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার, এখানে পার্সেন্ট কথাটা উঠাই দিছি। দেখো ফ্রিকোয়েন্সি অফ ক্রসওভার বিটুইন দ্য জিন এ এন্ড বি, তার মানে ডেসিমেলে মান লিখছি 0.818। আর ফ্রিকোয়েন্সি অফ ক্রসওভার বিটুইন জিনস বি এন্ড সি, তার মানে ডেসিমেলে মান লিখছি 0.24। তাহলে এই দুইটা যদি গুণ দেই তাহলে আমি ভ্যালু পাই দেখো 0.0432। তাহলে আমার ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি যেটা ছিল অবজার্ভ, সেটা হলো 0.02। আর আমার এক্সপেক্টেড যেটা, আমি ফ্রিকোয়েন্সি অফ সিঙ্গেল ক্রসওভার বিটুইন এ এন্ড বি, সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি বিটুইন বি এন্ড সি, এই দুইটা গুণ করে পাইছি 0.432। তার মানে এই দুইটার যদি রেশিও করি, তার মানে এই যে সূত্র অনুসারে এখানে দেখো কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, তার মানে অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি। তার মানে অবজার্ভ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমার ছিল 0.02 ডেসিমেলে, আর এক্সপেক্টেড ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করে বাইর করলাম 0.0432। তাহলে এই দুইটার রেশিও 0.46। তার মানে এই যে ঘটার সম্ভাবনা ডাবল ক্রসওভার, এটাকে যদি এখন মানে পার্সেন্টে মানে চিন্তা করি তাহলে কত পার্সেন্ট? 46% নাকি? তার মানে 0.46, এটা কিন্তু ডেসিমেলে আছে। তো সেইটাকে যদি 100 এ কনভার্ট করি তাহলে 46%। তাহলে যে ডাটা আছে সেখানে ডাবল ক্রসওভার ঘটার সম্ভাবনা হলো 46%। তাহলে না ঘটার সম্ভাবনা কতটুকু, মানে কতটুকু বাধা দেয়? তাহলে আমি যদি 1 থেকে বিয়োগ করি তাহলে 1 বিয়োগ কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, তার মানে 1 মানে 100% ডাবল ক্রসওভার ধরে নিলাম। আর যেটুকু ঘটছে আমরা পাইছি কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স পাইছি কতটুকু 46%, মানে 0.46। তার মানে এই দুইটা বিয়োগ করলে আমরা পাইতেছি 0.54। তাহলে 0.54 কে আমরা যদি এখন পার্সেন্টে কনভার্ট করি তাহলে পাইতেছি 54%। তার মানে আমি সেকেন্ড যে অঙ্কটার প্রবলেমটা দিছে সেখানে ডাবল ক্রসওভার ঘটার সম্ভাবনা কতটুকু এবং বাধা দেওয়ার সম্ভাবনা কতটুকু আমি বাড়ি করলাম। তার মানে 46% ডাবল ক্রসওভার ঘটতে পারে, আর 54% হলো ডাবল ক্রসওভার হইতে বাধা দিবে। তার মানে আমি যদি অঙ্কের দিকে তাকাই, আমাকে অঙ্কে দিছে দেখো কনস্ট্রাক্ট এ লিংকেজ ম্যাপ বাড়ি করছি জিন অর্ডার দিয়ে, এস্টিমেট কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স এন্ড ইনসিডেন্স ইন্টারফারেন্স। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স 46% আর ইন্টারফারেন্স হলো 54%। এই হয়েছে আমার টোটাল অঙ্কটা। ঠিক আছে, এই টোটাল অঙ্কটা। এখন এই নেচারের অঙ্ক সব তোমাদের আসবে, শুধু যেটা হইতে পারে ওই জিনের এই যে গ্যামেটের ফরমেশন সেটা উল্টো পাল্টা এক জায়গায় নাই না, অথবা জিন অর্ডারটা আমি এটা এবিসি একদম অ্যাজ ইউজুয়াল দিছি এরকম না দিয়ে মাঝখানে অন্যটা ভরিয়ে দিতে পারে, যে এসিবি দিয়ে দিতে পারে। সেই রকম অর্ডারটা তোমার তখন সিঙ্গেল ক্রসিং ওভার করিয়া কোন পেয়ারের সাথে কোন পেয়ার যাবে এই পয়েন্টগুলো বাইর করে এরপর অঙ্কটা করতে হবে। আমি যেমন সিস্টেমেটিক্যালি করছি, এইভাবে তোমরা যদি সিস্টেমেটিক্যালি যে কোনো ডাটা, এই লিংকেজ ক্রসিং ওভারের যে কোনো ডাটা তুমি যদি অঙ্ক বুঝে থাকো, জিন অর্ডারটা যদি বের করতে পারো বুঝে ডাবল ক্রসওভার টাইপের সাথে প্যারেন্টাল টাইপের তুলনা করে, তাহলে তুমি ইজিলি তুমি এটাকে বের করতে পারবে। স্যার বলো, আমাদের কি স্যার 3টা জেনারি থাকবে নাকি আরো বেশি? হ্যাঁ 3 পয়েন্ট ক্রসিং ওভারে তোমাদের সিলেবাস আছে দেখো
2 পয়েন্ট স্যার। ক্রসিং ওভার দেখো। স্যার বলো। স্যার এখানে যদি জিরো থাকতো, যদি মানে কোনো প্রোজেনির মানে দুইটা জিরো দেওয়া থাকতো, দুইটা তখন জিরো হবে না, কোনো সময় হবে না, এটা স্যার সম্ভাবনাই নাই। একটা অঙ্ক আছে স্যার, মানে আমাদের আগের শীটে ছিল, ওইটার মধ্যে মানে প্লাস প্লাস ডাব্লিউ জিরো দেওয়া, ওয়াই ই সি প্লাস ওইটা জিরো দেওয়া, তো ওই তাহলে ক্ষেত্রে- ওয়াই ইসি প্লাস তো ওয়াই আর ইসি দুই প্রান্তে যাবে আর ডাব্লিউ মাঝখানে বসবে। তাহলে না দুইটাই জিরো দেওয়া মানে অসুবিধা নাই, ওইটা ধরেই করবা। না স্যার প্লাস প্লাস ডাব্লিউ জিরো দেওয়া, আবার ওয়াই ই সি বললাম তো আমি প্লাস প্লাস ডাব্লিউ জিরো দ্বারা, আর দুইটা জিন প্রেজেন্ট আছে তো ওয়াই ইসি প্লাস আছে না, তাহলে মানে জিরো দেওয়া। দুইটা রিসিসিভ জিন আছে তো ওয়াই ইসি, হ্যাঁ, ওয়াই হ্যাঁ, ইসি যেটা আছে ওইটা নিতে হবে। আমি তাহলে এখানে স্যার- কি করছি? হ্যাঁ জি স্যার, দুইটা প্রেজেন্ট থাকলে ওইটা নেব। হ্যাঁ, তাই আমি তো এখানে কি করছি, এখানে 8 কে নিছি, তোমার এইখানে ই নিছি কি, এখানে 8 না নিয়ে আমি 12 নিছি কেন? এখানে এ আর সি প্রেজেন্ট আছে আমার। জি স্যার, তাহলে তাহলে- স্যার জিরো জিরো থাকলে ওইটা নিব। হ্যাঁ, মানে যে দুইটা জিন প্রেজেন্ট থাকবে ওই দুইটা নিবা, ওই দুইটা দুই প্রান্তে বসবে, আর যেটা অ্যাবসেন্ট পাইছো, যেটা নাই প্যারেন্টাল টাইপের, সেটা মাঝখানে বসাই দেবা। আচ্ছা ঠিক আছে? স্যার রিসিসিভ জিনের যে অর্ডারটা আছে স্যার, ওই অর্ডার অনুসারে নিতে হবে। যদি এসিবি থাকে তাহলে কি এসিবি নিব? তুমি এসিবি নিবা কেন? তোমার যদি এখানে এসিবি থাকতো, তুমি এসিবি কনসিডার করলে প্রেজেন্ট আছে কোনটা, এ আর সি, তাহলে এ আর সি দুই পাশে যাইতো। ওকে স্যার, বুঝতে পারছি। তোমার ডাটা যা দিয়ে দেয়, তোমার কাছে অঙ্কের যা আসে, তুমি হলো ডাবল ক্রসওভার টাইপের যে দুইটা প্রেজেন্ট থাকবে, এই দুইটা দুই প্রান্তে ফেলবা, আর যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা মাঝখানে ফেলবা। প্যারেন্টাল টাইপে তো কোনো চেঞ্জ নেই। আমি এখানে দিয়ে দিলাম এসিবি, তাহলে ডাটা 290, তার মানে আমার প্যারেন্টাল টাইপ এবিসি না এসিবি আছে, সমস্যা কি? তাহলে এসি আমার এখানে কমন আছে, তাহলে এ আর সি দুই প্রান্তে যাবে জিন অর্ডারের সময়, আর বি মাঝখানে বসাই আমি জিন অর্ডার করব। প্যারেন্টাল টাইপ তো ওইটাই আছে, কোনো সমস্যা নাই তো। তোমাদের খালি এই ঘটনা ঘটতে পারে। আর এখানে এই যে যেমন আমার দেখো পেয়ার, এই যে দেখো 84 সাথে 76 এটা সাজানো আছে, কিন্তু 84 এইখানে রাইখা 76 এইখানে 112 এই জায়গা দিয়ে দিতে পারতো। তখন তোমার কোনটার সাথে কোনটা আসবে সেটা হলো সিঙ্গেল ক্রসওভার করিয়া দেখতে হবে। এই যে এখানে সিঙ্গেল ক্রসওভার করে আমি প্লাস বিসি আর এ প্লাস প্লাস, তার মানে আমার যে জিনোটাইপের ভিতরে ফ্রিকোয়েন্সি না দেখা এই কম্বিনেশনটা আছে, সেই দুইটা এক জায়গায় আনতে হবে। তার মানে আমার জিন অর্ডার থাকলে, মানে ঠিকমতো থাকলে, আমি জিন অর্ডার বের করলে আমার এই যে কম্বিনেশন কোনটার সাথে কোনটা যাবে এটা ইজিলি আমি খুঁজে বের করতে পারবো। আর যদি জিন অর্ডার ভুল হয় তাহলে এই কম্বিনেশন আর খুঁজে বের করা যাবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। স্যার জি স্যার ওয়াইইসি মানে স্যার একটার মধ্যে স্যার মানে ফ্রিকোয়েন্সি যে স্যার জিরো আছে, তাহলে স্যার ওটা একজন তো তো এটা lower কোশ্চেন করলো, একজন তাহলে কোশ্চেন এটা- করলো না, একজন স্যার কোশ্চেন ওটা করছে, তুমি বুঝিনি স্যার, আমি আসলে বুঝিনি এটা। তুমি একটা কারণ বুঝে হচ্ছে স্যার এটার লেখো, মধ্যে তুমি তো- খাতা লাও। জি স্যার নিয়েছি স্যার। আচ্ছা, ওয়াই আমি লিখি ওয়াই ডব্লিউইসি, ঠিক আছে, আর প্লাস 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 একটা আছে ধরো 400, ওয়াই ডব্লিউইসি 400, আর ইয়ে লেখো 420 প্লাস প্লাস 420, ঠিক আছে? ওকে, কি হয়েছে? স্যার হ্যালো, আচ্ছা, আরেকটা তুমি বলো ওয়াইইসি অঙ্কে, দাঁড়াও একটা মিনিট, আমার কলমে কালি নেই। আচ্ছা, ওয়াইইসি প্লাস এটা হলো 0, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা আছে কি তোমার বলছো প্লাস প্লাস ডাব্লিউ নাকি? প্লাস প্লাস ডাব্লিউ জিরো। আচ্ছা 0, আচ্ছা এখন আমি রিকম্বিনেন্ট টাইপ হইছে আমার এই 0 0 দুইটা, আর ওয়াই ডব্লিউইসি 400 আর প্লাস 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 এটা 420, সবচেয়ে বেশি এটা প্যারেন্টাল টাইপ। ওকে, তাহলে আমার প্যারেন্টাল টাইপ পেয়ে গেলাম, আমার রিকম্বিনেন্ট টাইপ পেয়ে গেলাম। তাইলে রিকম্বিনেন্ট টাইপের দুইটা জিন প্রেজেন্ট আছে, রিসেসিভ জিন, এইরকম কোনটা আছে? ওয়াইইসি প্লাস। তাহলে ইজি, তাহলে ওয়াইইসি তাহলে প্লাস কে YIC ধরিয়া ওয়াই, হ্যাঁ তাহলে ওয়াই ডাব্লিউ ইসি এরকম আসবে না জিন হ্যাঁ অর্ডার? হ্যাঁ এইরকম হবে। তার মানে হ্যাঁ, ওয়াইইসি স্যার, প্রেজেন্ট আছে, ওয়াইইসি দুই পাশে যাবে, ডাব্লিউ মাঝখানে বসবে, শেষ। হ্যাঁ আচ্ছা হলো। স্যার, এইভাবে করলে স্যার ওরা কিন্তু এটা মানে- কেন হলো স্যার, এটা আমি বুঝিনি একটু স্যার। এইটা তো এই অঙ্ক সারা রাত রামায়ণ এটা করে নিয়ম। শিক্ষার বাপ। আমি যে এই কথাটা বললাম, এই স্লাইডটাই কি বলছে, আমাকে যদি জিন অর্ডার খুঁজে বাইর করতে হয়, আমাকে প্যারেন্টাল টাইপের সাথে ডাবল ক্রসওভার টাইপের তুলনা করতে হবে। তাহলে ডাবল ক্রসওভার টাইপের যে দুইটা রিসেসিভ জিন প্রেজেন্ট থাকবে, সেই দুইটা হবে ক্রোমোজোমের দুই প্রান্তে, আর যেটা অ্যাবসেন্ট হবে সেটা হবে মাঝখানে। এইখানে যেমন এ বি সি রিসেসিভ টাইপ 290 ছিল, ও স্যার বুঝতে পেরেছি এখন, মানে স্যার এটা যেভাবেই মানে দেওয়া থাকুক যেভাবেই থাক, তোমার যেভাবে থাক, ফলো করতে হবে। হ্যাঁ জি স্যার, যে বুঝতে এই পেরেছি। রুল এইটা।
জি স্যার বুঝতে এই পেরেছি রুল স্যার, যদি আর মিস করো একটা তাহলে অঙ্ক কথা। হবে না। বলো বলো। স্যার ওই যে ওইভাবে যে বের করলাম, জি স্যার, স্যার ওইভাবে যে জিন অর্ডারটা বের করলাম YWEC, তারপরে যখন স্যার প্রথম দুইটার মধ্যে ক্রস করাইলাম তাহলে আসে Y++ আর প্লাস WEC, কিন্তু হ্যাঁ। এইখানে দেওয়া স্যার এইখানে দেওয়া প্লাস ECW। আর তুমি টোটাল ডাটাই খোঁজো তোমার ওই কম্বিনেশন কোথায় কোথায় আছে, ওইটাই তো কইলাম যে এক জায়গায় সাজাইয়ে না দিতে পারে, ভিন্ন 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 জায়গায় স্যার দিতে পারে। প্লাস তাহলে WEC পেলাম না স্যার, স্যার প্লাস ECW পেলাম। এই আমার কথা শোনো, Y++ আছে আর একটা আছে কি বলো, প্লাস WEC প্লাস ECW থাকলেও সমস্যা নাই, ECW যাই আসে আসো, ও আচ্ছা, সমস্যা নাই এটা। এইটা সমস্যা নাই। এখন ফ্রিকোয়েন্সি কত আছে বলো। আচ্ছা না স্যার, তাহলে ঠিক আছে, মানে আমি এটাই বলতে চাইছিলাম যে না না, এটা জিন সমস্যা তুমি আছে কিনা। জিন লেখার সময় তুমি লেখলা ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। তুমি টান না লেখা আমি কেউ লেখলো স্মল টি ক্যাপিটাল টি, তাহলে কি জেনোটাইপের কোনো পরিবর্তন হবে? আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ঠিক আছে স্যার। ও জি আচ্ছা, স্যার, তাহলে ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা এখন নিজেরা করিয়া দেখো, নিজেরা করিয়া আমি একটা অঙ্ক করাইলাম, এখন তোমরা দুইটা তিনটা করিয়া দেখো কি হয়। এবং যদি আমি অঙ্কটা বুঝাইতে পারি তোমাদের সবাই বুঝে থাকো, তাহলে এইটা হইছে সবচেয়ে সহজ চ্যাপ্টার, কেউর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি স্যার। ঠিক আছে, এই অঙ্কে কিন্তু সলিড মার্কস, একবারে ফুল মার্কস পাবা, লেখা জায়গা নাই, একদম ইজিলি যদি বুঝে থাকো, আমি যদি অঙ্কটা পড়াইয়া বুঝাইতে পারি তাহলে সবাই বুঝবা এবং সবাই এটার মার্কসটা পাবা। ক্লিয়ার কিনা? এবং এই অঙ্ক কিন্তু থাকবেই পরীক্ষায়, থাকবেই বলে দিলাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ শফিক সাহেব, এই যে আমি হলে বলো। হ্যাঁ তোমাদের আর কোশ্চেন কি? আর কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা, তোমাদের কাছে প্রবলেম থাকলে নিজেরা সলভ করার চেষ্টা করো। 4-5টা অঙ্ক করলেই এই সেম নিয়মে, যদি নিয়মটা বুঝতে থাকো, আই থিংক নোবডি উইল গেট এনি প্রবলেম। যদি প্রবলেম থাকে কিছু ম্যাথ প্রবলেম দিয়ে দিলে ভালো হয়, আমাদের কাছে তো সবার ম্যাথ কাছে তো প্রবলেম নাই। তো এখন তোমরা যদি না আসো আমি কেমনে দেবো? আমার কাছে আছে, এখন ছবি তুলে পাঠাই দিতে পারি। ধরো সেই শীট কই, শীট পুরানো পুরানো একটা মিনিট দেখি, এখানে পাওয়া যায় কি? আমার ধারে কাছে থাকলে আমি দিয়ে দিই এখন। ধারে কাছে আছে কিনা এখন কে নিছে? আমাদের যে কেউ একজন নিছে, আর দিয়ে দেয়। আচ্ছা দেখি তোমাদের কাছে কারোর ইমেল অ্যাড্রেস দিয়ে রাখো, বুঝছো? তোমরা কারো একজনের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখো, দিয়ে রাখলে তোমাদের ওখানে আমি ম্যাথ আপলোড করে রাখবো, প্রবলেম। ঠিক আছে? অথবা তোমরা বোধহয় আমার সাথে ইয়েতে আছো না, গুগল ক্লাসরুমে আছো তো? আচ্ছা, গুগল ক্লাসরুমে যদি থাকো আমি গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো। ওকে জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। কেউ কোশ্চেন থাকলে করো, সময় আছে কিন্তু আমার হাতে এখন। স্যার বলো। স্যার 1 সেন্টিমর্গান কত বেস পেয়ার? হ্যাঁ 1 সেন্ট, না না এইটা তো বলতে পারবা না। বেস পেয়ার কতগুলো থাকবে সেটা তো সেন্টিমর্গানের উপর নির্ভর করে না, একটা এক বেস পেয়ারের সাথে নির্ভর না, একটা জিন থেকে আরেকটা জিনের দূরত্ব। জিনের জিন না না, বেস পেয়ার টু বেস পেয়ার তো কনস্ট্যান্ট, এটা তো তোমরা জানো। ডাবল হেলিক স্ট্রাকচারে একটা বেস থেকে আরেকটা বেস 3.4 অ্যাংস্ট্রম দূরে থাকে, এটা জানো না তোমরা? তোমরা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে পড়ছো যে একটা ঘূর্ণনে, একটা প্যাচের ভিতরে 10 পেয়ার বেস থাকে, তাহলে একটা ঘূর্ণনের দূরত্ব হইছে 34 অ্যাংস্ট্রম নাকি? তাহলে 34 অ্যাংস্ট্রম থাকলে একটা বেস থেকে আরেকটা বেসের দূরত্ব হয় কত? 3.4 অ্যাংস্ট্রম। একটা বেস মানে একটা জিন না, একটা জিন হওয়ার জন্য হয়তো 5000 বেস লাগতে পারে, 10,000 বেস লাগতে পারে। আমার কথা বুঝছো? একটা জিনের টোটাল কোডন কন্ট্রোল করা যায়। একটা জিন তখনই জিন সে যখন একটা কমপ্লিট প্রোটিন তৈরি করতে পারে। একটা কোডন, একটা জিন যে কোড করে, সেই কোডগুলো থেকে একটা কমপ্লিট প্রোটিন যখন তৈরি হয় সেইটাকে একটা জিন বলে। বেসিক্যালি একটা জিন মানে একটা বেস না। তোমাদের মাথার মধ্যে যেন এটা আসে না। ক্লিয়ার কিনা? ওকে, যে কোশ্চেনটা করছো সে কি বুঝছো এটা, যে তোমার কোশ্চেনটা একটু একটু বোকার মতো কোশ্চেন হয়েছে? বুঝছি স্যার। আচ্ছা, অন্য কারো কোশ্চেন থাকলে করো, জেনেটিক্স রিলেটেড যে কোনো কোশ্চেন করো, নো প্রবলেম। আমার কথা বুঝছো? এই যে জেনেটিক্স টোটাল চ্যাপ্টার পড়ানো হয়েছে, যে কোনো জায়গা থেকে তোমাদের কোশ্চেন থাকবে, কারণ আমি যেহেতু সবচেয়ে সিনিয়র টিচার এই ডিপার্টমেন্টে, এবং তোমরা যদি করোনা কমে যায়
ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমার রুমে যদি আমি ফ্রি থাকি আসবা, কথা বলবা জেনেটিক্স নিয়ে। যদি আমার জানা থাকে জ্ঞানের মধ্যে, আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার ওই যে আপনি এখানে যে ডাটাগুলো দিলেন আর কি, মানে প্রশ্নে, তো ওইখান থেকে যে সবচেয়ে বেশি সেগুলোকে হচ্ছে প্যারেন্টাল জেনোটাইপ, প্যারেন্টাল টাইপ, হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে কম গুলোকে হচ্ছে ডাবল ক্রসওভার টাইপ, হ্যাঁ। স্যার এটা কেন করলাম, মানে একটা পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ হলো কি, ডাবল ক্রসওভার সবসময় কম ঘটে। শোনো, আমি বলছি তোমাদের এইটা পড়ানো হয়েছে কিনা, লিঙ্কেজ ক্রসওভার যে পড়াইছে, সে ডাবল ক্রসওভার যদি 100% ঘটে, সেটা কোনো সময় 50%-এর উপরে যাইতে পারবে না। সম্পূর্ণ ক্রসওভার ঘটলেও এই মানটা 50%-এর উপরে যায় না। ডাবল ক্রসওভার নেভার এক্সিড 50%, বুঝছো? এটা কোনো সময় যাওয়া সম্ভব হবে না। মানে সম্পূর্ণ ধরনের ক্রসওভার হইলেও 50% প্যারেন্টাল টাইপ সবসময় থাকবে। এই জন্য ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি অলওয়েজ কম আসে। ডাবল ক্রসওভার, ট্রিপল ক্রসওভার অথবা ক্রসওভার, মোর ক্রসওভার, এগুলোর ফ্রিকোয়েন্সি অলওয়েজ কম থাকবে, অলওয়েজ কম। এটা একটা থাম রুল, একদম থাম, ঠিক আছে? ক্লিয়ার কিনা? কোশ্চেন করো, কোশ্চেন করতে থাকো। স্যার আমার একটা, আচ্ছা বলো। বলো। রিকম্বিনেন্ট মানে কি? রিকম্বিনেন্ট মানে হইছে ওই যে বললাম, ডমিনেন্ট এবং রিসেসিভ জিন আলাদা আলাদা আছে, কিন্তু ক্রসিং ওভার হইয়া ডমিনেন্টের সাথে রিসেসিভ মিক্স হয়ে গেল, এটাকে বলে রিকম্বিনেন্ট, রিকম্বিনেশন। হোমোজাইগাস রিকম্বিনেন্ট। হোমোজাইগাস রিকম্বিনেন্ট মানে হইছে যে রিকম্বিনেন্ট হইতে দুই পাশ দিয়ে আসছে, তাহলে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস রিকম্বিনেন্ট হইতে পারে। তাহলে রিকম্বিনেন্ট যে তুমি পাইতেছো, রিকম্বিনেশন হওয়ার ফলে সব একই নেচারের জিন, একই নেচারের, ঠিক আছে, একই নেচারের জিন একটার ভিতরে চলে আসছে। তাহলে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোটের ভিতরে একই নেচারের জিন চলে আসছে, আইদার ডমিনেন্ট অথবা রিসেসিভ, তখন তাকে বলা হয় হোমোজাইগোট রিকম্বিনেন্ট, ঠিক আছে? ক্রসিং ওভার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে গ্যামেটের ভিতরে একই নেচারের জিন একটা গ্যামেটের ভিতরে সব চলে আসছে। একই নেচার মানে আইদার ডমিনেন্ট নেচার আর রিসেসিভ নেচার, তখন তাকে বলা হয় হোমোজাইগাস রিকম্বিনেন্ট। স্যার ওই যে পরের স্লাইডে একটা সূত্র দেখাইলেন না, ওই সূত্রটা একটু আরেকটু এক্সপ্লেন করে দিবেন? কোনটা রে ভাই? এটা পরের স্লাইড একটু জান। জি স্যার, এটা মানে কিভাবে আসলে ধরতে পারতেছেন? এইটা আমি বলছি যে এ এবং বি জিনের, আমি জিন অর্ডার বাইর করে এ এবং বি জিনের মধ্যে যদি ক্রসিং ওভার করি, তাহলে আমার যে অফস্প্রিং এর কম্বিনেশন সেটা হয় প্লাস বিসি আর এ প্লাস প্লাস। এখানে দেখো এ প্লাস প্লাস এবং প্লাস বিসি। তাহলে এই এ এবং বি এর মধ্যে আমি দূরত্ব বাইর করবো। তাহলে দূরত্ব বাইর করতে হলে আমাদের কি করতে হবে, এ এবং বি এর ভিতরে যে সিঙ্গেল ক্রসওভার হয়েছে সেইটা ঘটার কতটুকু সম্ভাবনা, তার সাথে ডাবল ক্রসওভার সবসময় যোগ হবে, আর তার টোটাল নাম্বার অফ পপুলেশন দিয়ে গুণ ভাগ করতে হবে। তাহলে এইটাই করছি, দেখো ডাবল ক্রসওভার কেন নিতে যাচ্ছি, অলওয়েজ ডাবল ক্রসওভার রাখতে হবে। ডাবল ক্রসওভার হলো কারেকশন ফ্যাক্টরের মতো, মানে যেখানেই দুইটা পয়েন্ট ক্রসিং ওভার হবে সেখানে ডাবল ক্রসওভার অলওয়েজ কমন থাকবে। সিঙ্গেল ক্রসওভার প্লাস তার ডাবল ক্রসওভার দিতে হবে, কারণ ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি থাকে খুবই নেগলিজেবল, এবং যেখানে সিঙ্গেল ক্রসওভার হবে, আমি তো আর ডাবল ক্রসওভার বাদ দিয়ে সিঙ্গেল ক্রসওভার নিতে পারি না। যেখানে তিনটা জিন প্রেজেন্ট আছে সেখানে ডাবল ক্রসওভার অটোমেটিক হয়েছে, কিন্তু তার মানে আমি যদি সিঙ্গেল ক্রসওভার এ এবং বি এর জন্য, আসলে কি হয়, আসলে কেন, ওর উত্তরটা দেখো। যখন এইখানে ক্রসিং ওভার হইতে হয় তখন এইভাবে ঝুলে পড়ে, দেখো এইখানে ক্রোমোজোম কিন্তু এখানে ঝুলে পড়ে, ঝুলে না? এই যে ক্রসিং ওভার হইতে হলে এই যে কায়াজমা ফরমেশনের জন্য, তোমাকে যদি আমি ইয়াতে যাই এখানে বোঝানোর জন্য তোমাদের সবচেয়ে ভালো, এই যে ধরো এই যে কায়াজমা হইলো, এখানে কায়াজমা হইতে হলে ক্রোমোজোমের এই অংশকে তো নিচু হইতে হয়েছে, এই অংশ নিচু হইতে হয়েছে, তার মানে এইটুকু এক্সপানশন হইতে হয়েছে তার, নাকি? তাহলে আমি যখন দূরত্ব বাইর করি স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে আমি দেখো দূরত্ব বাইর করতেছি এ আর বি, কিন্তু এই যে ডাবল টুক ঝুলে গেছে, এই ক্রোমোজোমের এই অংশ ঝুলে গেছে, যার ফলে কায়াজমা হয়েছে, এই দূরত্বটা কই যাবে তখন? এই দূরত্বটা কি ফালাই দেবা? এই দূরত্বটুকু বের করতে হবে না? আবার এখানেও ডাবল ক্রসওভার হয়েছে, এখানেও একটা ক্রসওভার হয়েছে, এখানেও কিন্তু এইটুকু ঝুলে পড়ছে। এই ঝুলন্ত অংশটুকু যদি বাইর করতে হয় তাহলে আমাকে প্লাস ডাবল ক্রসওভার দিয়ে নিতে হবে। তার মানে আমি এ এবং বি এর দূরত্ব যে বের করছি তার ভিতরে এই যে ঝুলন্ত অংশ, এ এবং বি এর মধ্যে ক্রসওভার হওয়ার জন্য যেটুকু ঝুলছিল, এবং বি এবং সি এর মধ্যে ক্রসওভার হওয়ার জন্য যেটুকু ঝুলে পড়ছিল, তার মানে কায়াজমা ফরমেশনের জন্য সেই দূরত্বটুকু কিন্তু যোগ করে দিয়েছি, আর কিছুই না। তার মানে আমি সিঙ্গেল ক্রসওভার ফ্রিকোয়েন্সি বিটুইন দ্য জিন এ এন্ড বি প্লাস ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এই ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি মানেই হয়েছে ওই কায়াজমা ফরমেশনের জন্য যেটুকু এক্সপানশন তার হয়ে এই ক্রসিং ওভারটা হয়েছে, তার মানে এ বি এর দূরত্বের মধ্যে আমার ওইটুকু কনসিডার করে নিতে হইতেছে দূরত্ব বাড়ি করার জন্য, ঠিক আছে? এই জন্য কিন্তু ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি যোগ করে দেওয়া হয়।
ক্লিয়ার কিনা? জি জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে ওকে। স্যার লিঙ্কেজের তো আমরা পড়েছি যে একটা অর্গানিজমে গ্রুপ অফ লিঙ্কেজ মানে নাম্বার অফ লিঙ্কেজ গ্রুপ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্রোমোজোম ক্রোমোজোম, পেয়ার। নাম্বার অফ ক্রোমোজোম। স্যার এখন মানে ক্রোমোজোম পেয়ার পড়েছি স্যার আমরা, তাহলে না, আমার ক্রোমোজোম পেয়ার মানে কি? ক্রোমোজোম পেয়ার হয়েছে তোমার একটা ক্রোমোজোম সম্বন্ধে তুমি জানো। তুমি যদি ম্যাটারনাল সেট জানো বা প্যাটার্নাল সেট জানো, তার করসপন্ডিং পার্টনার সম্বন্ধে জানা হয়ে যায়। এই জন্য একটা সেট নিয়ে স্টাডি করলেই হয়। নাম্বার অফ ক্রোমোজোম পেয়ারই মানে একটা লিঙ্কেজ গ্রুপ, মানে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম সেট। তোমার আমাদের 23, আমাদের যেমন লিঙ্কেজ গ্রুপ হলো 23, তার মানে 2 সেট ক্রোমোজোম আছে। তুমি যখন একটা সেট জানো, তার করসপন্ডিং সেটটা, কারণ হোমোলোগাস পেয়ার তো, সে পেয়ারে পেয়ার আছে, তার মানে এইটা সম্বন্ধে জানি, এইটা সম্বন্ধে ধারণা পাওয়া যায় যে ওইটা কি ছিল। না হয়তো হোমোলোগাস হইতো না সে। হ্যাঁ আমার স্যার কনফিউশন ছিল যে 23টা হবে না 46টা হবে। না, ঠিক আছে 46টা না, 23টা হবে। জি স্যার বুঝতে পারছি। বলো আর কি, আর কি কোশ্চেন? এটাই কিন্তু শেষ ক্লাস না তোমাদের। আমি বলি তো, করোনা সিচুয়েশন হলে মানে আমার রুমে তোমাদের জন্য দরজা খোলা হলো, ওই দরজা সামনে দিয়ে হাইটে গেলে আটকানো দেখলো, কারণ এসি চলে তো, এই জন্য আটকানো থাকে। তোমরা নক করে ঢুকে পড়বা, যে কোনো সময় জোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়বা, নক করিয়াই জোরে ধাক্কা দেবা। দরজা এমনি লক থাকে না, কিন্তু আটকে যায় অনেক সময় হলো ইয়ার কারণে, ঠান্ডার কারণে। স্যার কোনো বইয়ের রেফারেন্স পেলে ভালো বইয়ের হতো। রেফারেন্স এইটা পড়ার জন্য আমরা অ্যালার্টের বই ফলো করছি। এই যে বই নাও, এতগুলো বইকে আমরা এনেছি। অ্যালার্টের বই মূলত এই অঙ্কের জন্য অ্যালার্টের বই, এখানে অ্যালার্টের বইটা দেওয়া হয় না মনে হয়। অ্যালার্টের বই, অ্যালার্ট ALLARD, অ্যালার্টের বইটা মূলত বেশি ফলো করছি। স্টিক বার্জারের বইয়েও কিছু অঙ্ক আছে। স্যার মাল্টিপল অ্যালিল পড়ার সময় আমরা যে দেখেছিলাম ডোমিনেন্ট বোঝানোর জন্য ওই স্মল লেটারের উপরেই ছোট করে প্লাস চিহ্ন দেওয়া হ্যাঁ, হচ্ছে। একই কথা। যদি তুমি স্মল লেটারের উপরে ছোট করে প্লাস দাও, সেটাও ডমিনেন্ট বোঝায়, অথবা শুধু প্লাস দিলেও ডমিনেন্ট বোঝায়। যেটা দাও একই কথা। মাল্টিপল অ্যালিল না, যে কোনো কিছুতে তুমি যদি যখনই প্লাস প্রেজেন্ট থাকবে, তখন মনে করবে ইটস এ ওয়াইল্ড টাইপ, আর যখন প্লাস অ্যাবসেন্ট থাকবে, তার মানে এটা রিসিভ টাইপ। ঠিক আছে? হইছে? স্যার জেনেটিক্স এর একদম বেসিকটা ভালো করে বোঝার জন্য আমরা কোন বইটা হেল্প নিতে পারি? বই পড়িয়া বুঝতে কঠিন হবে, এটা ডিসকাশন করিয়া বেশি বোঝা যাবে, বুঝছো? বই পড়তে স্যার হবে। এখন তো আর সেটা সম্ভব না। ভার্মা আগারওয়ালের বই আছে, ওখান থেকে কিছু বেসিক পাবা। পিকে গুপ্তার বই আছে, বেসিক পাবা। স্যার এই বইগুলোর পিডিএফ ভার্সন কি আপনার? আমি জানি না, হয়তো বা আছে অনলাইনে, কিন্তু ওই মানে অনলাইন এগুলো বই অ্যাভেলেবেল। এগুলো কি ওই যে তোমার নীলক্ষেতে একদম অ্যাভেলেবেল, 200-250 টাকা করে, 300 টাকা করে দাম আর কি। তোমার ওই যে নিউজ প্রিন্টের রিপ্রিন্ট পাওয়া যায়, কপির যেগুলো, এগুলো তো না তোমার কি বলে, এগুলো হচ্ছে কপিরাইটের বই না, তো কপিরাইট করা, কিন্তু বাংলাদেশে সবগুলো রিপ্রোডিউসেবল, এখানে ফটোকপি করে বাদাই করে বেশ। সো এগুলো তুমি পাবা ইয়েতে। পিডিএফ ভার্সনও থাকতে পারে, তোমরা দেখতে পারো। আমি আই ডিড নট চেক। ঠিক আছে? এই গুপ্তার বইটা ভালো, সহজ ভাষায় লেখা। ভার্মা আগারওয়ালের বইটাও সহজ ভাষায় লেখা, বেসিক জিনিস করতে পারো। সবচেয়ে বেসিক জিনিস হলো ইন্টারাকশন। যে পড়ায় টিচারের, আনফরচুনেট যে তোমাদের তো ক্লাস আসলে নিতেই পারলাম না, ভাগ ভাগ করে নিচ্ছি। ক্লাস যদি নিতে পারতাম তখন বুঝতে আর কি, বুঝছো? কিন্তু আনফরচুনেট, তোমরা একদিকে তোমাদেরকে আমি চিনি না, আমাকে তোমরা দেখো ভিডিওতে, হয়তোবা তোমরা চিনবা, আমি তোমাদেরকে চিনবো না, তোমরা আমার কিন্তু ছাত্র, পড়াই ফেলছি। কি একটা সিচুয়েশনে পড়ে গেছি। ঠিক আছে, ভালো থাইকো তোমরা। রেখে দিই এখন নাকি? রাখবো? জি স্যার। আচ্ছা তাহলে রাখে দিই, তোমাদের এটা আমি আপলোড করে দেবো সময় করে। ভালো থাইকো। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাইকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।